প্রিয় এইচএসসি 2025 ব্যাচের স্টুডেন্ট, আশা করি তোমরা ভালো আছো এবং তোমাদের প্রিপারেশন খুব ভালো চলছে। তোমাদের অলরেডি টেস্ট পরীক্ষা হয়ে গেছে আর ভর্তি পরীক্ষার মাত্র 60 দিন মতো সময় আছে, ঠিক আছে? আর 2 মাস মতো সময় আছে। এই 2 মাসে তোমাদের এখন সব সময় পড়া রিভাইজ দিচ্ছ আশা করি। তো এমসিকিউ এর উপরেও গুরুত্ব দিচ্ছ। আর তোমাদের এই এমসিকিউকে মানে এটা আরও সহজ করতে আমরা কিছু রেকর্ডেড ভিডিও প্লাস লাইভ ক্লাসের আয়োজন করছি। তো তার ধারাবাহিকতা আজকে আমাদের পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অধ্যায় স্থির তড়িৎ। স্থির তড়িতের এমসিকিউ এর উপর একটা ভিডিও রেডি করছি। আজকের স্থির তড়িতের লেকচার 1 হবে, হ্যাঁ, লেকচার 1 এর উপর ক্লাস। তো চলো কথা না বাড়িয়ে আমরা কিছু কোশ্চেন সলভ করি। কোশ্চেনগুলো সলভ করব এমন যে আগে একটু বেসিক আলোচনা করব, তার উপরে এই বেসিকের উপরে দেখব যে এইচএসসি পরীক্ষায় বিগত বছরে যে কোশ্চেনগুলো আসছে সেই কোশ্চেনগুলো আমরা পাচ্ছি কিনা, হ্যাঁ, জাস্ট আমরা একবার করে দেখব। আমার এই ভিডিওটা তোমাদের কিন্তু সবাইকে সম্পূর্ণ দেখতে হবে এমন কিন্তু না, কারণ তোমরা জানো তোমাদের অবস্থা এখন কেমন। আমি এটা তৈরি করছি মানে একেবারে যাদের লেভেলটা নর্মাল অবস্থায় আছে তাদের দিক বিবেচনা করেও আমি ক্লাসগুলো দিচ্ছি। তার মানে যে কোশ্চেনগুলো আসছে বারবার আমি সেগুলোও দেখব। তো সেক্ষেত্রে তোমরা কি করবা, তোমরা হচ্ছে যেটা তোমার একদম পারো সেটা স্কিপ করে দেবা, পরেরটা দেখবে, এভাবে করেও দেখতে পারো। তো চলো কথা না বাড়ে আমরা ক্লাসটা শুরু করি। আচ্ছা, প্রথম টপিকস আছে চার্জের কোয়ান্টায়ন। চার্জের কোয়ান্টায়ন জিনিসটা কি দেখি। চার্জের কোয়ান্টায়ন, ঠিক আছে, আমরা জানি কিউ ইকুয়াল টু এন ই। চার্জের কোয়ান্টায়নটা হচ্ছে মোট চার্জটা হবে ইলেকট্রনের চার্জের সরল গুণিতক আকারে। ইটা কি ইলেকট্রনের চার্জ, ই হলো ইলেকট্রনের চার্জ, সেটা হচ্ছে 1.6 × 10⁻⁹ কুলম্ব। ই হলো ইলেকট্রনের চার্জ, তার মান হচ্ছে 1.6 × 10⁻⁹ কুলম্ব, তাই তো? আচ্ছা, তাহলে মোট চার্জটা হবে ইলেকট্রনের চার্জের সরল গুণিতক। ইলেকট্রনের চার্জের কেমন গুণিতক? সরল গুণিতক, ঠিক আছে? মোট চার্জটা হবে ইলেকট্রনের চার্জের সরল গুণিতক। সরল গুণিতক মানে সেটা হতে পারে 1, 2, 5, 7, 10, 12 ... তার মানে ফ্র্যাকশন আসবে না। তার মানে কি ফ্র্যাকশন আসবে না, ভগ্নাংশ আসতে পারবে না, ঠিক আছে? সেক্ষেত্রে কি 2.5 গুণ হতে পারবে না, 3.2 গুণ হতে পারবে না, এগুলো হতে পারবে না, মানে কোনো ফ্র্যাকশন আসবে না। আমি একটা গ্যালান্স আবার বলি, চার্জের কোয়ান্টামটা হচ্ছে মোট চার্জটা হবে ইলেকট্রনের চার্জের সরল গুণিতক। ইলেকট্রনের চার্জ জানি 1.6 × 10⁻⁹ কুলম্ব, তো তার হচ্ছে সরল গুণিতক আকারে হবে মোট চার্জটা, অর্থাৎ ইলেকট্রনের চার্জের সাথে 1, 2, 5, 7 এভাবে গুণ হতে পারবে, কিন্তু কোনো ফ্র্যাকশন ডিজিট গুণ হতে পারবে না। 1.5, 2.7 বা 3.9 এ ধরনের কোনো মান গুণ হতে পারবে না। কোশ্চেন আসে কী ধরনের? তোমাদের ইন্টারমিডিয়েট পরীক্ষায় এবং অ্যাডমিশন পরীক্ষায় কোশ্চেন আসে এমন যে নিচের কোনটি চার্জ হতে পারবে, নিচের কোনটি চার্জ হতে পারবে না। তো আমরা সেক্ষেত্রে দেখব যে ইলেকট্রনের চার্জের সরল গুণিতক কোনটা, যেটা ইলেকট্রনের চার্জের সরল গুণিতক সেটা চার্জ হতে পারবে, আর যেটা সরল গুণিতক না সেটা হতে পারবে না। এটাই ছিল চার্জের কোয়ান্টাম। আশা করি আর তোমাদের ভুল হবে না। তো চলো আমরা কিছু কোশ্চেন প্র্যাকটিস করি। প্রথম কোশ্চেন বলছে একটি বস্তুর মোট চার্জ হতে পারবে নিম্নের কোনটি? মোট চার্জ হতে পারবে নিম্নের কোনটি? তো মোট চার্জটা কি হবে কি এন ই, মানে ইলেকট্রনের চার্জের সরল গুণিতক, 1 গুণ বা 2 গুণ বা 3 গুণ। তো দেখি এটা যদি 1 গুণ করি তাহলে তো এটা যদি 2 গুণ করি, 2 গুণ করলে তাহলে কত? 3.2 × 10⁻⁹। এটা যদি 3 গুণ করি, এটা 3 গুণ করি, তাও আমরা করতে পারবো। 3 গুণ করলে কত হবে? 3 গুণ করলে 3 6 18, 8 হাতে 1, 3 আর 1 কত? 4। তো 4.8 × 10⁻⁹। 4 গুণ করি, জাস্ট আমরা দেখছি
1.6 × 10⁻⁹ গুণ 4 গুণ করি তাহলে কত 6.4 × 10⁻⁹ এই ধরনের মানগুলো আসবে। ঠিক আছে, আমরা জাস্ট সবগুলোই একটু দেখে নিলাম। তো বলছে একটি বস্তুর মোট চার্জ হতে পারে নিম্নের কোনটি। তাহলে দেখো ইলেকট্রনের চার্জের এটা সরল গুণিতক না, ইলেকট্রনের চার্জ 1.6 × 10⁻⁹ ছিল, তার সরল গুণিতক না, এটা হতে পারবে না। এটার কোনো সরল গুণিতক এটা না, এটাও সরল গুণিতক না। এটা দেখো 4 গুণ করলে ইলেকট্রনের চার্জে 4 গুণ করলে হয় কত 6.4 × 10⁻⁹, তাহলে রাইট অ্যান্সার হচ্ছে ডি। এখন কথা হচ্ছে কীভাবে বের করবা তোমরা করতে পারো যে 1 গুণ বা 2 গুণ এভাবে দেখে ইলেকট্রনের চার্জের গুণ করে দেখবা কোনটা হতে পারবে, অথবা কি করবা এই মানকে ইলেকট্রনের চার্জ দ্বারা ভাগ করবা। যে মান দেওয়া আছে না 6.4 × 10⁻⁹, একে ইলেকট্রনের চার্জ দ্বারা ভাগ করো, ইলেকট্রনের চার্জ দ্বারা ভাগ করো, ভাগ করলে দেখো 4 হচ্ছে, মানে পূর্ণ সংখ্যা হচ্ছে, তাহলে এটা হতে পারবে। আর বাকি অপশনকে ইলেকট্রনের চার্জ দ্বারা ভাগ করলে দেখো পূর্ণ সংখ্যা হচ্ছে না, তো সেক্ষেত্রে উত্তর হবে না। ঠিক আছে, আশা করি এই টপিকসে আর সমস্যা হবে না। পরের কোশ্চেন, আধানের কোয়ান্টাম অনুসারে কোনো বস্তুতে নিচের কোন চার্জটি থাকা সম্ভব, কোন চার্জটি থাকা সম্ভব। তাহলে আমরা কি করব, আমরা যে কোনো এই অপশনকে এটা দ্বারা ভাগ করব। প্রথম অপশনকে 4.6 × 10⁻⁹ বাই 1.6 × 10⁻⁹, পার কেটে যাবে, 1 ডিজিট পর 1 ডিজিট পর 46কে 16 দ্বারা ভাগ করলে কখনো পূর্ণ সংখ্যা আসে না, 3 × 48। ঠিক আছে, তাহলে এই অপশন উত্তর হতে পারবে না। বি অপশন দেখি, বি অপশন হবে, বি অপশন আছে 3.2, পার আগেই কেটে গেছে, বাই 1.6, এই পয়েন্ট কেটে যাচ্ছে, তাহলে 2। ঠিক আছে, যেহেতু সরল গুণিতক, ইলেকট্রনের চার্জের সরল গুণিতক, এখানে রাইট অ্যান্সার আছে বি অপশন, যেটা কুমিল্লা বোর্ডে আসছে। ঠিক আছে, দেখি কি আছে। আচ্ছা, পার টপিকস দেখি। পার টপিকস আছে কুলম্বের সূত্র। তো কুলম্বের সূত্র সম্পর্কিত টপিক্সটা আমরা পড়ে নিই, আমাদের বহুল পরিচিত টপিক্স। কুলম্বের সূত্র আছে দুইটা চার্জের ভিতর আকর্ষণ বা বিকর্ষণ বলের মান। তাহলে Q1 একটা চার্জ, Q2 আর একটা চার্জ, এটার মধ্যবর্তী দূরত্ব হচ্ছে D, এদের মধ্যবর্তী দূরত্ব হলো D। তাহলে এই মধ্যকার আকর্ষণ বল, এর মধ্যকার আকর্ষণ বলটা বের করতে বলে, আকর্ষণ বা বিকর্ষণ বল। তাহলে কুলম্বের সূত্র থেকে আকর্ষণ বা বিকর্ষণ বল F = আমরা জানি 1/4πε0k × Q1 Q2 r² বা d²। মধ্যবর্তী দূরত্ব r ধরলে r², মধ্যবর্তী দূরত্ব d ধরলে d²। এখন কে কি জিনিস, কে হলো পরাবৈদ্যুতিক ধ্রুবক, কে হলো পরাবৈদ্যুতিক ধ্রুবক। ঠিক আছে, কে হচ্ছে ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট বা পরাবৈদ্যুতিক ধ্রুবক। তো ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট বা পরাবৈদ্যুতিক ধ্রুবক কি, এটা বোঝানোর আর সময় নাই। আর আমি এখন যেহেতু পরীক্ষা সামনে, আর আমার উদ্দেশ্য হচ্ছে পরীক্ষা অনুসারে, এখন আমরা একেবারে দেশ দুনিয়া পেরে যে পরীক্ষা দেব তা না, আমরা যা পারি সেটাকে আর একটু সুন্দরভাবে গোছানো নেব। ঠিক আছে, তো যেটা পরীক্ষার জন্য লাগবে সেই টপিকগুলো আমরা পড়ব। কী হচ্ছে পরাবৈদ্যুতিক ধ্রুবক, সেটা বায়ু বা শূন্য মাধ্যমে 1, বায়ু বা শূন্য মাধ্যমে কত, কে এর মান হচ্ছে 1। তো বায়ু বা শূন্য মাধ্যমের ক্ষেত্রে তখন যেহেতু 1, সেক্ষেত্রে আমরা কেটা লিখি না। ঠিক আছে, তখন আমরা কেটা লিখি না। তো তখন ইকুয়েশনটা কি আসে, তখন ইকুয়েশনটা আসে এমন, F = 1/4πε0, 1/4πε0 Q1 × Q2 r²। এই 1/4πε0 এর মান আমাদের জানতে হবে। 1/4πε0 এর মান হচ্ছে 9 × 10⁹, একক সহ জানতে হবে নিউটন মিটার স্কোয়ার, নিউটন মিটার স্কোয়ার পার কুলম্ব স্কোয়ার। তাহলে আমরা দেখলাম 1/4πε0 এর মান হচ্ছে 9 × 10⁹ নিউটন মিটার স্কোয়ার পার কুলম্ব স্কোয়ার। আমি আবার বলছি, মানটা সবাই জানে,
98% স্টুডেন্ট 1/4 মানটা জানে, কিন্তু একক সহ যখন মানটা জিজ্ঞাসা করবে তখন দেখবা 70% নেমে আসছে, বাকি 30% পাচ্ছে না। ঠিক আছে, তো একক সহ আমাদের মানটা জানতে হবে। আবার ইপসাইলন নটের মান জানি আমরা 8.854 × 10⁻12 এর বিপরীত একক কুলম স্কোয়ার, হ্যাঁ, পার নিউটন পার মিটার স্কোয়ার, এটার বিপরীত একক। ঠিক আছে, এই যে ইপসাইলন নট এই ভাষা আসলে কি আসছে Q1 Q2 বাই A পার স্কোয়ার, এখান থেকে কুলম স্কোয়ার পার নিউটন পার মিটার স্কোয়ার। ওকে, তাহলে F ইকুয়াল টু আমরা পাইলাম 9 × 10⁹ ইন্টু Q1 Q2 বাই R স্কোয়ার। যদি মুছে লিখি, এই জায়গায় মুছে দিয়ে লিখি, তাহলে ইকুয়েশনটা দাঁড়ায় এমন, F ইকুয়াল টু 9 × 10⁹ Q1 Q2 বাই R স্কোয়ার। F ইকুয়াল টু 9 × 10⁹ Q1 Q2 বাই R স্কোয়ার। যেখানে বলের সাথে চার্জের সম্পর্ক কি, চার্জদ্বয়ের বলটা হবে চার্জদ্বয়ের গুণফলের সমানুপাতিক। চার্জদ্বয়ের কিভাবে সমানুপাতিক? গুণফলের সমানুপাতিক এবং মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। চার্জদের গুণফলের সমানুপাতিক মানে কি? প্রথম মনে করে একটা চার্জকে দ্বিগুণ করলাম আর একটা চার্জকে 3 গুণ করলাম, বল কত গুণ হবে? তাহলে একটা চার্জকে দ্বিগুণ করার কারণে চার্জ কত হয়েছে 2, আর একটা চার্জকে 3 গুণ করছে, আগে তো 1 1 ধরে নিয়েছে, আগে 1 ছিল এখন দ্বিগুণ করছে মানে 2, 3 গুণ মানে আগে 1 ছিল এখন হচ্ছে 3 গুণ করছে, আলটিমেটলি 3 দুগুণে কত 6 গুণ। তাহলে বলের মান কত গুণ হবে? 6 গুণ হবে। ঠিক আছে, আর মধ্যবর্তী দূরত্বের সাথে সম্পর্ক কি? বর্গের ব্যস্তানুপাতিক। যদি বলে দূরত্ব দ্বিগুণ, তাহলে দূরত্ব দ্বিগুণ মানে কি, দূরত্ব দ্বিগুণ মানে আমরা কি করব, এই আর এর জায়গায় 2 লিখব, আর এর জায়গায় 2 লিখব, 2 এর স্কোয়ার আর 4 গুণ। তার সম্পর্ক কেমন? সম্পর্ক আছে, এটা তো বর্গ করলাম, বর্গের ব্যস্তানুপাতিক। তাহলে আর যদি 4 গুণ হয়, বল কত গুণ হবে? 1/4 গুণ 1/4 গুণ। ক্লিয়ার? যদি বলে মধ্যবর্তী দূরত্ব 1/3 গুণ করা হয়েছে, মধ্যবর্তী দূরত্ব কত? 1/3 গুণ করা হয়েছে, তাহলে বলের মান কত? তাহলে আর এর জায়গায় কত হয়ে যাবে? আগে 1 থাকলে এখন কত? 1/3, তার স্কোয়ার 1/9। সম্পর্ক কেমন? সমানুপাতিক না ব্যস্তানুপাতিক? ব্যস্তানুপাতিক। তাহলে উল্টে যে হবে 9 গুণ, উল্টে যে কত গুণ হবে? 9 গুণ। ঠিক আছে, ওকে, আমরা পারবো। আবার এখান থেকে যদি Q1 Q2 এবং R এর মান দেওয়া থাকে, Q1 Q2 এবং R এর মান দেওয়া থাকলে তাহলে আমরা বলের মানটা বের করতে পারবো। ঠিক আছে, বলের মানটা আমরা বের করতে পারবো, কোনো অসুবিধা হবে না। এই ইকুয়েশনে আমরা বসায় দেব। আচ্ছা, বলের প্রকৃতি কয় প্রকার? 2 প্রকার। আমরা জানি কি, সমধর্মী চার্জ পরস্পরকে বিকর্ষণ করে। সমধর্মী চার্জ পরস্পরকে বিকর্ষণ করে। ঠিক আছে, সমধর্মী চার্জ পরস্পরকে বিকর্ষণ করে। একটা মেয়ে আর একটা ছেলে প্রেম করেছে। ঠিক আছে, তো বিপরীত চার্জ পরস্পরকে কি করে? আকর্ষণ করে। কিন্তু একটা ছেলে তো মেয়ের সাথে প্রেম করছে, আর একটা ছেলে মানে থার্ড পার্টি, ওই ছেলে মনে মনে বলছে বা আর এক বন্ধু বান্ধবের সাথে বলছে, ও কী খেয়েও ওই মেয়ে ওই ছেলের সাথে প্রেম করছে, মানে ওই ছেলের দেখে ওই ছেলের আর একটা ছেলের পছন্দ হয় না। কারণ কি? একই জাতীয়, পরস্পরকে কী করে? বিকর্ষণ করে। সমজাতীয় বা সমধর্মী চার্জ পরস্পরকে কী করে? বিকর্ষণ করে। আর বিপরীত জাতীয় চার্জ পরস্পরকে আকর্ষণ করে। ঠিক আছে, তো এই Q1 Q2 এর মান যদি একই চিহ্ন বিশিষ্ট হয়, তাহলে যে বলটা পাবো আমরা হচ্ছে সেই বলটা বিকর্ষণধর্মী বল। আর Q1 এবং Q2 এর মান যদি বিপরীত চিহ্ন বিশিষ্ট হয়, তাহলে যে বলটা পাবো সেটা হচ্ছে আকর্ষণধর্মী বল। ঠিক আছে, আচ্ছা। আবার কখনো কখনো জিজ্ঞাসা করে কুলম্বের সূত্রের ভেক্টর ফর্ম কেমন? কুলম্বের সূত্রের ভেক্টর ফর্মটি লিখো, বা নিচের কোনটি কুলম্বের সূত্রের ভেক্টর ফর্ম? তো দেখা যাক, তাহলে F ভেক্টর ইকুয়াল টু ছিল কি 1/4 পাই ইপসাইলন নট
Q1 Q2 বাই দেখো কিউ তো চার্জ, এর তো কোনো দিক টিক নাই, এখানে দিক রাশি একমাত্র দূরত্ব, হ্যাঁ এটার দিক আছে আর এর দিক আছে, তাহলে এইটার একক ভেক্টর বিবেচনা করতে হবে। এখানে যদি আমি আর গুণ করি তাহলে কি হবে আর কিউ, এখানে যেহেতু আর গুণ করছি তাহলে এটা কি হবে আর কিউ হয়ে যাবে, ঠিক আছে। মানে ব্যাপারটা আছে আর ক্যাপ ইকুয়াল টু কি সেই ভেক্টরকে তার মান দ্বারা ভাগ, সেই ভেক্টরকে তার মান দ্বারা ভাগ, ঠিক আছে। এটা তো আমরা অত না বুঝি, এখানে যেহেতু আর গুণ করছি এখানে কি করব ব্যালেন্স করার জন্য এখানেও আর গুণ করবো, তাহলে আর স্কোয়ারের জায়গায় কি হয়ে যাবে আর কিউ হয়ে যাবে। এটাই ছিল কুলম্বের সূত্রের বেসিক কথাবার্তা। মাঝে মাঝে কোশ্চেন হয় কুলম্বের সূত্র কয়টা বিষয়ের উপর নির্ভর করে বা কোন কোন বিষয়ের উপর নির্ভর করে। কুলম্বের সূত্র 3টা বিষয়ের উপর নির্ভর করে। সেই বিষয় 3টা কি? চার্জের উপর, চার্জের সাথে কিভাবে সম্পর্কিত, চার্জদের গুণফলের সমানুপাতিক, যা আমি অলরেডি বলেছি, এবং দূরত্বের সাথে মধ্যবর্তী দূরত্বের সাথে কি বর্গের ব্যস্তানুপাতিক, এবং মাধ্যমের প্রকৃতির উপর, যে মাধ্যমে আছে সেই মাধ্যমের প্রকৃতির উপর কুলম্বের সূত্র নির্ভর করে। তাহলে কুলম্বের সূত্র 3টা বিষয়ের উপর নির্ভর করে, চার্জদের উপর, মধ্যবর্তী দূরত্বের উপর এবং মাধ্যমের প্রকৃতির উপর, এই 3টা বিষয়ের উপর। তো চলো দেখে আসা যাক তোমাদের এইচএসসির বোর্ড পরীক্ষায় বিভিন্ন বোর্ডে কী ধরনের কোশ্চেন এই কুলম্বের সূত্র থেকে আসে, ঠিক আছে। আমরা সেটা প্র্যাকটিস করি। প্রথম কোশ্চেন, নিচের কোন সমীকরণটি ভুল? নিচের কোন সমীকরণটি ভুল বা নিচের কোন সমীকরণটি সঠিক নাই সেগুলো দেখতে আমরা আগে দেখব কোনগুলো সঠিক। আমরা জানি ফোটনের মোট শক্তি E = hf = hc/λ, ঠিক আছে। এটা ঠিক আছে, এটা নিয়ে কোনো সমস্যা নেই। তাহলে কোনটি ভুল? তাহলে এটা ভুল না। I হচ্ছে মোট কারেন্ট এটা শান্ট কারেন্ট, এটা গ্যালভানোমিটার কারেন্ট, একটা গ্যালভানোমিটার আর একটা শান্ট কিসে যুক্ত থাকে? সমান্তরালে যুক্ত থাকে। তাহলে এই মোট যে কারেন্টটা পায়, মোট কারেন্টটা হচ্ছে এই IG এবং IS এর সমান, এটাও ঠিক আছে, তার মানে এটা উত্তর হতে পারবে না। আচ্ছা, আমরা জানি F = Q1/4πε0 Q1 Q2/d² হতে হবে, মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। তাহলে এখানে d আছে, তাহলে এটা কি? এটা ভুল আছে। এটা কি আছে? ভুল আছে। আমরা জানি সূত্রটা 1/4πε0 Q1 Q2/r² বা d², মধ্যবর্তী দূরত্ব r ধরলে r², মধ্যবর্তী দূরত্ব d ধরলে d²। তো এখানে d নাই, তাহলে নিচের কোন সমীকরণটি ভুল? এই সমীকরণটি ভুল। রাইট অ্যান্সার হচ্ছে সি অপশন, এটাও ঠিক আছে। হ্যাঁ, তাহলে হচ্ছে C = Q/. ছিল ঢাকা বোর্ডে কোশ্চেনটা আসছে 17-18 পরের কোশ্চেন। স্থির তড়িতে কুলম্বের সূত্রের ধ্রুবকের মান কত? স্থির তড়িতে কুলম্বের সূত্রের যে ধ্রুবক সেটা কি 1/4πε0, তাই তো। এটার মান আমরা কত জানি? 9 কিছুক্ষণ আগে দেখলাম 9 × 10⁹ নিউটন মিটার স্কোয়ার, নিউটন মিটার স্কোয়ার পার কুলম্ব স্কোয়ার, ঠিক আছে। তাহলে কোনটা? দেখো এটা 9 × 10⁹ নিউটন কুলম্ব স্কোয়ার পার মিটার স্কোয়ার, এটা হতে পারবে না, একক ভুল। এই দুইটা তো আগেই বাদ, মানে এটা হবে নিউটন মিটার স্কোয়ার পার কুলম্ব স্কোয়ার, ডি অপশন রাইট অ্যান্সার, যেটা আসছে সিলেট বোর্ডে। রাজশাহী বোর্ড 19 এসআই পদ্ধতিতে কুলম্বের সূত্রের সমানুপাতিক ধ্রুবকের মান কত? মানে 1/4πε0 এর মান জিজ্ঞাসা করছে। 9 × 10⁹ নিউটন মিটার স্কোয়ার পার কুলম্ব স্কোয়ার, এই অপশন। দেখ একই কোশ্চেন বারবার কিন্তু ঘোরায় আসছে, সেটাই আমরা দেখাবো। পরটা দেখো, নিচের কোনটি ইপসাইলন নটের একক? ইপসাইলন নটের একক কিছুক্ষণ আগে আমরা দেখলাম না। ইপসাইলন নটের মান সহ যদি দেখি 8.854 × 10⁻12 কুলম্ব স্কোয়ার পার নিউটন পার মিটার স্কোয়ার। দেখি তাহলে একক জিজ্ঞাসা করছে, কুলম্ব স্কোয়ার পার নিউটন পার মিটার স্কোয়ার, কুলম্ব স্কোয়ার পার নিউটন পার মিটার স্কোয়ার, বি অপশন রাইট অ্যান্সার, যা যশোর বোর্ডে 15-তে আসছে। পরে তড়িৎ প্রবশ্যতার এসআই একক, তড়িৎ প্রবশ্যতার তো ইপসাইলন,
আমরা এই কোশ্চেনে আছে। আচ্ছা, সবগুলোকে আমরা সলভ করছি, আমরা কেন 8-এ চলে আসছি? আচ্ছা আচ্ছা, নাম্বারিংয়ের সমস্যা। নিচের কোনটি, আচ্ছা, তড়িৎ প্রবশ্যতার এসআই একক। তড়িৎ প্রবশ্যতা কি? ইপসাইলন নট। ইপসাইলন নটের এসআই একক তো আমরা দেখলামই, কুলম্ব স্কয়ার পার নিউটন পার মিটার স্কয়ার। কুলম্ব স্কয়ার পার নিউটন পার মিটার স্কয়ার, ডি অপশন রাইট অ্যান্সার। যেটা আসছে দিনাজপুর বোর্ডে 22, অর্থাৎ যশোর বোর্ডে 15তে আসছে, দিনাজপুর বোর্ডে 22 সালে তা আসছে। তারপর দেখো তড়িৎ ভেদনযোগ্যতার একক। তড়িৎ ভেদনযোগ্যতাও যেটা, সেটাই ইপসাইলন নট। তড়িৎ অনুপ্রবেশ্যতাও সেটা কি? কুলম্ব স্কয়ার পার নিউটন পার মিটার স্কয়ার, এই অপশন আসছে। যা চট্টগ্রাম বোর্ডে 16তে আসছে, আচ্ছা বরিশাল বোর্ডে 15তে আসছে। ঠিক আছে। তারপর মাধ্যমের ভেদনযোগ্যতা ইপসাইলন নট একক নিচের কোনটি? যা কুমিল্লা বোর্ডে 15তে আসছে। একই কোশ্চেন বারবার করে আসছে, তোমরা পড়বা। কুলম্বের সূত্রের ভেক্টর রূপ কি? কুলম্বের সূত্রের ভেক্টর রূপ হচ্ছে, এখানে আর ভেক্টর থাকবে আর এখানে আর কিউ থাকবে, সি অপশন রাইট অ্যান্সার। যা আমি অলরেডি বেসিক যখন পড়াই সেখান থেকে আমি দেখাই দিয়েছি। ঠিক আছে। কুলম্বের সূত্রের সমানুপাতিক ধ্রুবকের মান কত? সেটাও আমি বলেছি, 9 × 10⁹ নিউটন মিটার স্কয়ার, নিউটন মিটার স্কয়ার পার কুলম্ব স্কয়ার, এই অপশন। পরের কোশ্চেন, বায়ুতে -4 কুলম্ব এবং 5 কুলম্ব মানের দুইটি চার্জের মধ্যবর্তী দূরত্ব অসীম হলে এদের মধ্যে ক্রিয়াশীল বল কত? F = 9 × 10⁹ Q1 Q2/r² সূত্র জানি। এই দূরত্বের সাথে সম্পর্ক কি? দূরত্বের সাথে সম্পর্ক হচ্ছে বর্গের ব্যস্তানুপাতিক। তা দূরত্ব, মধ্যবর্তী দূরত্ব অসীম হলে, বল কত হয়ে যাবে? 0 হয়ে যাবে না? অনেক দূরে যদি হয়, কোনো আকর্ষণ থাকবে? কোনো আকর্ষণ থাকবে না, কোনো আকর্ষণ থাকবে না। আবার যদি ম্যাথমেটিক্যাল হিসেব করো, অসীম মানে কি? ইনফিনিটি মানে কি? 1/0, ঠিক আছে, সামথিং বাই 0, 1/0। এর স্কোয়ার করলে যা আসে তাহলে 1/0 আসে, তো উল্টায় যে কি হয়ে যাবে? 0 উপরে যে কত হয়ে যাবে? আলটিমেটলি রেজাল্ট 0 না? ওকে। 15 নম্বর কোশ্চেন, দুটি চার্জের মধ্যবর্তী দূরত্ব 1/3 গুণ করলে এদের মধ্যকার বলের পরিবর্তন কত গুণ হবে? দূরত্বের সাথে সম্পর্ক হচ্ছে বর্গের ব্যস্তানুপাতিক। তাহলে 1/3 গুণ, তার বর্গ করব 1/9 গুণ, সম্পর্ক কেমন? বর্গের ব্যস্তানুপাতিক। তাহলে উল্টায় যে হবে 9 গুণ, কত গুণ? 9 গুণ। রাইট অ্যান্সার হচ্ছে এই অপশন, যা চট্টগ্রাম বোর্ড 15তে আসছে। কুলম্বের সূত্র কেবল কোন কোন বিষয়ের উপর? কেবল বিন্দু চার্জের ক্ষেত্রে প্রযোজ্য। হ্যাঁ, মাধ্যমের উপর নির্ভর করে, হ্যাঁ মাধ্যমের উপরেও নির্ভর করে। গতিশীল চার্জের ক্ষেত্রে প্রযোজ্য নয়, না গতিশীল চার্জের ক্ষেত্রে প্রযোজ্য নয়। কুলম্বের সূত্র তো স্থির তড়িতের বিষয়। কুলম্বের সূত্র কি? স্থির তড়িতের বিষয়। তার মানে চার্জটা কি থাকবে? স্থির থাকবে। গতিশীল চার্জের ক্ষেত্রে প্রযোজ্য নয়, এটা হবে না। তাহলে 1 হতে পারে, 3 হতে পারে। তাহলে রাইট অ্যান্সার হচ্ছে 1 ও 3, বি অপশনে আছে, বি অপশন। ওকে, এবার বিশ্ববিদ্যালয়ের একটা কোশ্চেন সলভ করি, যেটা হচ্ছে জেইউতে আসছে, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি 22-23-এ আসছে। বলছে আর দূরত্বে রাখা সমমানের দুইটি চার্জ কি সমান, একে অপরের উপর এফ বল প্রয়োগ করছে, একটা অপরটার উপর এফ বল প্রয়োগ করছে। যদি চার্জ, আচ্ছা তার মানে আমি যদি এইটা চিত্র আকারে দেখি, এটা হচ্ছে দুইটা চার্জের সমান, দুইটা চার্জে কিউ মানের চার্জ পরস্পর আর দূরত্বে রাখা আছে, তখন এদের উপর বল হচ্ছে এফ বল। কি পরিমাণ বল? এফ বল। তারপর বলছে যদি চার্জের মান অর্ধেক করা হয় এবং তাদের মধ্যে দূরত্ব দ্বিগুণ করা হয়, তাহলে প্রতিটি চার্জের উপর ক্রিয়াশীল নতুন বলটা কেমন হবে? আমরা জানি F = 9 × 10⁹ Q1 Q2/r², যেখানে চার্জের গুণফলের সমানুপাতিক। বলটা হচ্ছে চার্জের গুণফলের সমানুপাতিক। বলছে যদি চার্জের মান অর্ধেক হয়, একটা চার্জের মান অর্ধেক বলেছে, স্পেসিফিক না, চার্জের মান অর্ধেক হয় মানে দুইটা চার্জই অর্ধেক। তাহলে এটা মনে মনে কত ছিল? 1। তাহলে 1 না থেকে এখন কত হবে? হাফ। এটার কত হবে? হাফ। আলটিমেটলি এই চার্জ 1/4।
চার্জ দ্বয়ের কারণে বলটা হবে কত 1/4। এবার দূরত্বের সাথে দেখি, দূরত্ব দ্বিগুণ করছি, দূরত্ব যদি দ্বিগুণ করি এখানে 2 এর স্কোয়ার আলটিমেটলি কত 4, তার এইটার জন্য আবার কত 1/4, তাহলে আলটিমেটলি 1/4 গুণ 1/4 তার মানে 1/16 গুণ 1/16 গুণ। আগে যদি বল এফ হয় এখন হবে f/16, আগে যদি 1 হয় তাহলে 1/16। তা আগে বল বলে দিয়েছে কত এফ, তাহলে f/16 যেটা আসছে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি 22-23। পরের কোশ্চেন, বায়ুতে 1 কুলম্বের দুটি আধান পরস্পর হতে 1 কিলোমিটার ব্যবধানে থাকলে তাদের মধ্যস্থ বল কত হবে? বল F = 9 × 10⁹ Q1 Q2 বাই r স্কোয়ার। তাহলে 9 × 10⁹ Q এর মান কত? বায়ুতে 1 কুলম্বের দুটি আধানের মান কত কুলম্ব করে? 1 কুলম্ব করে। 1 কিলোমিটার দূরে ব্যবধানে আছে, দূরত্ব কত? 1 কিলোমিটার। তো দূরত্বের এসআই একক কি? মিটার। ফিজিক্সে অঙ্ক করার সময় সবসময় মানটা এসআই এককে বসাবো, তার মানে আমি মিটারে বসাবো। তো 1 কিলোমিটার সমান কত? 10⁻³ স্কোয়ার আছে, স্কোয়ার দিলাম। আলটিমেটলি 9 × 10⁹ 1/10⁶। এখানে 10⁶ আছে, প্লাস পার কি উপরে গেলে কি হয়ে যায়? মাইনাস হয়ে যায়। তাহলে এখানে প্লাস পার 9 আর এখানে মাইনাস পার 6, 9 থেকে 6 বাদ দিলে কত হয়? 3 হয়। তাহলে 9 × 10⁻³ নিউটন, এটা হচ্ছে রাইট অ্যান্সার। 9 × 10⁻³ নিউটন। ওকে, অলরেডি আমাদের কুলম্বের সূত্র টপিক শেষ। এখন কথা হচ্ছে যে স্যার আপনি কেন এত সহজ টপিকস পড়াচ্ছেন? আপনি কি এসে কঠিন টপিকস পড়ান না বা পারেন না, না কোনটা? বিষয়টা হচ্ছে তোমাদের আমি আবার বললাম যে এখন আমাদের পরীক্ষার মাত্র 2 মাস সময় আছে। যেহেতু 2 মাস সময় আছে, আমাদের কোশ্চেন বেসিসে পড়তে হবে। কোন কোশ্চেনগুলো বেশিবার আসছে, কি স্টাইলের কোশ্চেন আসছে, সেটা দেখে আমাদের পড়াশোনাটা এগোতে হবে এবং বারবার রিভাইজ দিতে হবে। তোমরা দেখছো কুলম্বের সূত্র সম্পর্কিত এ যাবৎকালে যত কোশ্চেন আসছে আমি এখানে এনেছি, টেস্ট পেপারের কোশ্চেনগুলো আমি গুছাই এখানে স্লাইডে এনেছি। সেখানে আমি তোমাদের দেখাইছি যে ওই টপিক্সের কি কোশ্চেন হয়। তাহলে ওই টপিক্সের ওই কোশ্চেনগুলোই হতে পারে, ওই কথাই ঘোরায় ফিরায় আসতে পারে। তাহলে এর বাইরে পড়ে তো লাভ নাই, আর পড়ার সময় তো নাই। সবচেয়ে বড় কথা, যারা ভালো পারো তারা তো ভালোই, ঠিক আছে। তো আমাদের উদ্দেশ্য হচ্ছে আমাদের A+ কনফার্ম করা। এখন আমাদের জ্ঞানী হওয়ার উদ্দেশ্য না। আবার যখন অ্যাডমিশন দিবে তখন আরও ডিপলি পড়বা। আচ্ছা, তড়িৎ বিভব টপিক্সের নাম কি? তড়িৎ বিভব। তড়িৎ বিভব বেশ গুরুত্বপূর্ণ একটা টপিক্স। তড়িৎ বিভব আছে ভেরি ভেরি ইম্পর্ট্যান্টের একটা টপিক্স। তো আমরা সেটা ভালো করে পড়ব। সিম্পলি তড়িৎ বিভব, যেহেতু এই কালার আছে আমি আর এই কালার ইউজ করব না, আমি হলুদ কালার ইউজ করি। তড়িৎ বিভব ভি ইকুয়াল টু, বিভবকে ভি দ্বারা প্রকাশ করা হয় W/Q। তড়িৎ বিভবের সংজ্ঞাটা কি? আমাদের 1 মার্কসের কোশ্চেনও আসে। তড়িৎ বিভবের সংজ্ঞাটা হচ্ছে অসীম দূরত্ব থেকে প্রতি একক ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে আনতে যে পরিমাণ কাজ করতে হয় বা কাজ হয় তাকেই হচ্ছে তড়িৎ বিভব। তাহলে প্রথম কন্ডিশন হচ্ছে অসীম দূরত্ব থেকে আনতে হবে। অসীম দূরত্ব থেকে প্রতি একক ধনাত্মক আধান মানে এই Q+Q পরিমাণ আধান আনতে যে পরিমাণ কাজ হয় সেটাই হচ্ছে তড়িৎ বিভব। তাহলে তড়িৎ বিভব ভি ইকুয়াল টু আমরা কি পেলাম? W/Q। ডাব্লুটা হচ্ছে কাজ, Q হচ্ছে চার্জ। ওকে, তাহলে তড়িৎ বিভব ভি ইকুয়াল টু আমরা কি পেলাম? W/Q। এখন এখান থেকে মাত্রা এবং একক আসে। তড়িৎ বিভবের একক কি? তাহলে তড়িৎ বিভবের একক আমরা বের করি। সিম্পলি বিভবের একক কি? ভোল্ট। বিভবের একক কি? ভোল্ট, যেটাকে কি দ্বারা প্রকাশ করা হয়? ভি দ্বারা প্রকাশ করা হয়। আবার এখান থেকে আমি যদি বের করি কাজের একক কি? জুল। চার্জের একক কি? কুলম্ব। তার মানে জুল পার কুলম্ব, জুল পার কুলম্ব। তাহলে আমি একক পাইলাম কয়টা? 2টা। একটা হচ্ছে জুল পার কুলম্ব, আর একটা পাইলাম হচ্ছে ভোল্ট, যেটাকে ভি দ্বারা প্রকাশ করা হয়। এই 2টা একক পাইলাম আপাতত, ঠিক আছে।
ওকে, তাহলে তড়িৎ বিভব দেখলাম। তো এখান থেকে আচ্ছা মাত্রা দেখি, একক দেখলাম আমরা, কিন্তু একক বের করলাম জুল পার কুলম্ব অথবা ভোল্ট, যেটাকে ভি দ্বারা প্রকাশ করা হয়। এরপর দেখবো আমরা মাত্রা সমীকরণ বের করি। তো মাত্রা সমীকরণ আমাদের এটার মুখস্থ থাকে না সচরাচর, এটাই স্বাভাবিক। তো মুখস্থ না থাকে আমরা বের করব কাজের মাত্রা কি এম এল স্কোয়ার টি মাইনাস টু। চার্জের মাত্রা কি, চার্জের মাত্রা আমি জানি না, আমরা চার্জ কিউ ইকুয়াল টু কি আইটি জানি। তা আই মানে তড়িৎ প্রবাহ, এর মাত্রা এটা, টি হচ্ছে সময়, তার মানে আইটি। কিউ এর মাত্রা কত, আইটি পাইলাম আমরা, আইটি। এখন এটা এম এল স্কোয়ার টি উপরে নিয়ে গেলে টি মাইনাস থ্রি মাইনাস আই, এটাই হচ্ছে কাজ তড়িৎ বিভবের মাত্রা। তাহলে এম এল স্কোয়ার টি পার থ্রি আই পার ওয়ান বা আই মাইনাস ওয়ান, ঠিক আছে। এটা হচ্ছে তড়িৎ বিভবের মাত্রা। তাহলে তড়িৎ বিভবের একক এবং মাত্রা আমরা দেখে ফেললাম। এই ফিজিক্সের যে কোনো কিছুতে, ফিজিক্সের তুমি বোর্ড পরীক্ষায় দেখবা একটা কোশ্চেন একক এবং হচ্ছে মাত্রা থেকে আসবেই, সচরাচর একটা একক আর একটা মাত্রা আসবেই। অ্যাডমিশন পরীক্ষা দিতে যাবা, সেখানেও দেখবা যে একটা একক এবং একটা মাত্রা আসবেই, তার মানে দুইটা কোশ্চেন কমন। কি করে হলো, একক মাত্রা আসলেই কি কমন? হ্যাঁ কমন। ফিজিক্সের যে টার্মগুলো আছে সেই টার্মগুলোর একক এবং মাত্রা যদি তুমি জানো, যে ফিজিক্সের যে টার্মগুলো গুরুত্বপূর্ণ বা যে টার্মগুলো পড়া হয় সেই টার্মের একক এবং মাত্রা যদি জানো, তোমার কোনো অসুবিধা হবে না। তাহলে এখান থেকে তড়িৎ বিভবের একক এবং মাত্রা দেখলাম। আচ্ছা, এখান থেকে আমরা যদি বলি চার্জ স্থানান্তরে কৃত কাজ কেমন হবে। চার্জ স্থানান্তরে কৃত কাজ মানে চার্জ এক জায়গায় থেকে আরেক জায়গায় নিতে যে পরিমাণ কাজ হবে, এখান থেকে আমরা জানি কাজ ডাব্লিউ ইকুয়াল টু কি ভি কিউ। তো আমরা ভি কিউ না লিখে লিখবো কি ডেল ভি কিউ। চার্জ স্থানান্তরে কৃত কাজটা হবে ডেল ভি কিউ, মানে ভি মানে কি বিভব পার্থক্য, ডেল ভি হচ্ছে বিভব পার্থক্যের পরিবর্তন, ডেল ভি কি বিভব পার্থক্যের পরিবর্তন। তাহলে কৃত কাজ ডাব্লিউ ইকুয়াল টু কি ডেল ভি কিউ, বিভব পার্থক্যের পরিবর্তন গুণ চার্জ দ্বারা আমরা কি পাই, কাজ পাই। যখন হচ্ছে চার্জ এক জায়গায় থেকে আরেক জায়গায় স্থানান্তর হয় তখন এটা ব্যবহার করা হয়। ওকে, এখন তড়িৎ বিভবের সেই মূল ইকুয়েশনগুলোই আমরা এখনো পড়িনি। যে ইকুয়েশনগুলো থেকে আমাদের এমসিকিউতে কোশ্চেন আসে, সবচেয়ে বড় কথা সিকিউতে কোশ্চেন আসে, সেগুলো আমরা দেখি এখন। তড়িৎ বিভব ভি ইকুয়াল টু 9 × 10⁹। কেন 9 × 10⁹? 1/4 পাই এপসাইলন নট আছে, দেখো লিখে দিলাম তোমাদের ক্ষেত্রে। হ্যাঁ, 1/4 পাই এপসাইলন নট ইন্টু কিউ বাই কিউ, ছোট হাতের লিখি কিউ বাই আর। এই 1/4 পাই এপসাইলন নটের মান কত, 9 × 10⁹ ইন্টু কিউ বাই আর। যখন আমরা এমসিকিউ কোশ্চেন সলভ করবো তো 1/4 পাই এপসাইলন নট লিখবো না একবারে, কিন্তু আমরা 9 × 10⁹ লিখবো। হ্যাঁ, তাহলে ভি ইকুয়াল টু 9 × 10⁹ কিউ বাই আর। কিউটা হচ্ছে চার্জ, আর হচ্ছে ব্যাসার্ধ। বৃত্ত বা গোলাকার বস্তুর ক্ষেত্রে তার ব্যাসার্ধ নির্দেশ করে, ঠিক আছে। এখন এই জায়গায় ঝামেলাটা হয় কখন ইকুয়েশনে ডি ব্যবহার করা হয় আর কখন ইকুয়েশনে আর ব্যবহার করা হয়, এই জায়গায় আমাদের বেশ ঝামেলা হয়। আমরা কিছু পড়াশোনা করার চেষ্টা করি। এখানে আমরা লিখব বৃত্তের কেন্দ্র থেকে পৃষ্ঠ পর্যন্ত, বৃত্তের কেন্দ্র থেকে পৃষ্ঠ পর্যন্ত যে কোনো বিন্দুর বিভব, যে কোনো বিন্দুর বিভব পৃষ্ঠের বিভবের সমান। কি বললাম আমি? বৃত্তের বা গোলকের কেন্দ্র থেকে পৃষ্ঠ পর্যন্ত যে কোনো বিন্দুর বিভব কার বিভবের সমান? পৃষ্ঠের বিভবের সমান। যদি আমরা চিত্র আকারে দেখি,
আমরা যদি চিত্র আকারে দেখি, আচ্ছা চিত্র আকারে যদি দেখি তো সেক্ষেত্রে আমরা এই যে এটা হচ্ছে ব্যাসার্ধ আর, ব্যাসার্ধ আর, ঠিক আছে। ব্যাসার্ধ যদি আর হয় তা আমি এখানে বলছি কি বৃত্তের কেন্দ্র থেকে পৃষ্ঠ পর্যন্ত যে কোনো বিন্দুর বিভব পৃষ্ঠের বিভবের সমান। কারণ আমরা জানি চাষ কোথায় থাকে ভাই, চাষ থাকে গোলকের বাইরের পৃষ্ঠে। চাষ কোথায় থাকে? গোলকের বাইরের পৃষ্ঠে। চার্জের অবস্থান কোথায়? চার্জের অবস্থান হচ্ছে গোলকের বাইরের পৃষ্ঠে। কোন পৃষ্ঠে বেশি থাকে? চার্জ হচ্ছে অমসৃণ পৃষ্ঠে, অমসৃণ পৃষ্ঠে আর উত্তল পৃষ্ঠে সবচেয়ে বেশি চার্জ থাকে। উত্তল বানান ভুল করলাম, উত্তল পৃষ্ঠে। তাহলে চার্জ কোথায় থাকে? চার্জ হচ্ছে গোলকের বাইরের পৃষ্ঠে থাকে। কোন পৃষ্ঠে বেশি থাকে? অমসৃণ আঁকা বাঁকা পৃষ্ঠে বেশি থাকে, বা উত্তল পৃষ্ঠে চার্জ সবসময় বেশি থাকে। ঠিক আছে, কোশ্চেন দুইটাই হয় যে চার্জের অবস্থান কোথায়, চার্জ কোথায় থাকে? গোলকের বাইরের পৃষ্ঠে অবস্থান করে। কোশ্চেন হয় চার্জ কোন পৃষ্ঠে বেশি থাকে? উত্তল পৃষ্ঠে বেশি থাকে বা অমসৃণ পৃষ্ঠে বেশি থাকে। দুইটা কোশ্চেন। এখন বলা হচ্ছে গোলকের কেন্দ্র থেকে পৃষ্ঠ পর্যন্ত যে কোনো বিন্দুর বিভব পৃষ্ঠের বিভবের সমান। কারণ চার্জ যেহেতু গোলকের বাইরে পৃষ্ঠে থাকে তো সেক্ষেত্রে বিভবটা হচ্ছে পৃষ্ঠের বিভব। মূল যে কথাবার্তা, কারণ আমরা বিভবের সংজ্ঞা বলছিলাম যে অসীম দূরত্ব থেকে প্রতি একক ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে আনতে যে পরিমাণ কাজ হয় তাকে তড়িৎ বিভব বলে। তো অসীম দূরত্ব থেকে এই ধনাত্মক আধানকে এই বিন্দুতে আনতেও যে পরিমাণ কাজ হবে এই বিন্দুতে আনতেও ঠিক একই পরিমাণ কাজ হবে। কারণ ওই অসীম দূরত্ব তুলনায়, মানে অনেক বেশি দূরত্ব তুলনায় এই দূরত্বটা নেগলেজেবল। ঠিক আছে, এ কারণে কেন্দ্রের বিভব যা বৃত্তের পৃষ্ঠের বিভব তাই। তাহলে এই জায়গায় বিভব নির্ণয় করতে বললে, এই জায়গায় বিভব নির্ণয় করতে বললে সবসময় আমরা বিভব নির্ণয় করব কার? পৃষ্ঠের। সবসময় কার বিভব নির্ণয় করব? পৃষ্ঠের বিভব নির্ণয় করব। তারপরেও আমাদের সিকিউতে এই জায়গায় সমস্যা হয়ে যায়। তো আমরা আজকের পর এই টপিক্সের সমস্যা না হয় আমরা সেভাবে করে পড়ার চেষ্টা করি। নতুন একটা স্লাইড নিই। ওকে, দেখো আমি দুইটা বৃত্ত আঁকলাম। বৃত্ত আঁকার পরে এটার ক্ষেত্রে ইকুয়েশন আমি লিখলাম v = 9 × 10⁹ Q/r, যেখানে আমি বলছি আরটা বড় ডিটা ছোট। পরের ক্ষেত্রে আমি বলছি এটা হচ্ছে আর, এটা হচ্ছে ডি, এটা আর, এটা হচ্ছে ডি। পরের ক্ষেত্রে আমি বলছি v = 9 × 10⁹ Q/d, যেখানে হচ্ছে ডিটা বড় আরটা ছোট। ঠিক আছে, ডিটা বড় আরটা ছোট। দেখো মূল ইকুয়েশন ছিল এমন v = 9 × 10⁹ Q/r, তার মানে Q/r, তার মানে এই জায়গাটা কাজ ছিল ব্যাসার্ধের, এই জায়গাটা কার? ব্যাসার্ধের বা আর এর জায়গা ছিল, জায়গাটা ছিল ব্যাসার্ধের জায়গা। তাহলে এই ব্যাসার্ধের চেয়ে দেখো ডিটা ছোট মান, যেহেতু ব্যাসার্ধের চেয়ে ডি ছোট মান তাহলে এখানে বসতে পারবে না, ডিটা বসতে পারবে না। আর এখানে দেখো ব্যাসার্ধের চেয়ে ডি বড়, যেহেতু ব্যাসার্ধের চেয়ে ডি বড় তাহলে এখানে ব্যাসার্ধ না বসে ডি বসবে। যেমন আর এর মান দেওয়া আছে 0.5 মিটার, আর এর মান কত দেওয়া আছে? 0.5 মিটার। তোমাকে বলছে 0.2 মিটার দূরত্বে বিভব নির্ণয় করতে, 0.2 মিটার দূরত্বে বিভব নির্ণয় করতে। তখন তুমি কি করবা? 0.5 বসাবা না 0.2 বসাবা?
আমি বলছি ভাই এই জায়গাটা ব্যাসার্ধের জায়গা, ব্যাসার্ধের চেয়ে কোনো ছোটো মান এখানে বসতে পারবে না। তার মানে 0.2 মিটার দূরত্বে বিভব নির্ণয় করতে বললেও তুমি ওখানে 0.5 মিটার লিখবা। পরবর্তীতে ব্যাসার্ধ 0.5 মিটার, তোমাকে বলছে ডি ইকুয়াল টু 0.9 মিটার দূরত্বে বিভব। দেখো ব্যাসার্ধ 0.5 আর দূরত্ব যেহেতু বেশি, তো সেক্ষেত্রে এখানে দূরত্ব বসবে, সেক্ষেত্রে এখানে কি বসবে, দূরত্ব বসবে। ক্লিয়ার? আশা করি মনে হয় সমস্যা হবে না। তো চলো কিছু কোশ্চেন প্র্যাকটিস করি, অথবা বিভবের আরও কিছু পড়ায়নি। বর্গক্ষেত্রের বিভব সংক্রান্ত বেশ কোশ্চেন হয় তোমাদের। তো বর্গক্ষেত্রের বিভব আমরা পড়বো। আমি যা আঁকছি সেটা একটা বর্গক্ষেত্র, যদিও আমার আঁকা টাকা হয় না, ঠিক আছে। ধরে নাও একটা বর্গক্ষেত্র, হয়নি, আয়তক্ষেত্র হয়ে গেছে, তো মেনে নাও এটা বর্গক্ষেত্র, ঠিক আছে। এটা আছে Q1 চার্জ, Q2 চার্জ, Q3 চার্জ, Q4 চার্জ। প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য এ দেওয়া আছে। বর্গক্ষেত্রের যেহেতু বাহুর দৈর্ঘ্য সমান, ঠিক আছে। বর্গক্ষেত্রের বিভব সংক্রান্ত 2 স্টাইলের কোশ্চেন আসে। বর্গক্ষেত্রের বিভব সংক্রান্ত কত স্টাইলের কোশ্চেন আসে? 2 স্টাইলের কোশ্চেন। এখানে V ইকুয়াল টু কত সেটা জিজ্ঞাসা করে। আচ্ছা, সেটা 2 স্টাইল কি? বর্গক্ষেত্রের 4 কোণায় 4টা চার্জ দেওয়া থাকে এবং বাহুর দৈর্ঘ্য দিয়ে বলে বর্গক্ষেত্রের কেন্দ্রের বিভব কত। আমি আবার বলি, বর্গক্ষেত্রের বিভব সংক্রান্ত 2 স্টাইলের কোশ্চেন আসে। স্টাইল নাম্বার 1, বর্গক্ষেত্রের 4 কোণায় 4টা চার্জ দিয়ে বলে বর্গক্ষেত্রের কেন্দ্রের বিভব কত, সেটা আমরা বের করি। তো বর্গক্ষেত্রের কেন্দ্রের বিভব V ইকুয়াল টু 9 × 10⁹। মূল সূত্র কি? V ইকুয়াল টু 9 × 10⁹ Q/R। কিউ ছোট হাতের হোক বড় হাতের হোক ব্যাপার না। তাহলে এখানে আমি কি লিখবো? Q/R লিখবো। এখন দেখো তো Q কয়টা চার্জ? এখানে কয়টা? 4টা চার্জ। তো বিভবের ক্ষেত্রে সবসময় চার্জ যোগ হয়। বিভবের ক্ষেত্রে সবসময় চার্জ কি হয়? যোগ হয়। যতগুলো চার্জ আছে সবগুলো যোগ হয়ে যাবে। মাঝে যদি মাইনাস চার্জ হয় তাহলে সেটা মাইনাস হিসেবে বিবেচনায় আসবে, ঠিক আছে। তাহলে বিভবের ক্ষেত্রে সবগুলো চার্জ যোগ হয়। তাহলে এখানে আমি লিখব কি? Q1 + Q2 + Q3 + Q4 বাই ব্যাসার্ধ। এখানে ব্যাসার্ধ তো ভাই দেওয়া থাকবে না। বর্গক্ষেত্রের এই অঙ্কের ক্ষেত্রে ব্যাসার্ধ দেওয়া থাকবে না, থাকবে বাহুর দৈর্ঘ্য। দেখো তো, যেহেতু বর্গক্ষেত্র দাবি করছি, বর্গক্ষেত্র মানে কি? এটা সমকোণী ত্রিভুজ। তো সমকোণী ত্রিভুজের অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। অতিভুজটা আমরা যদি x ধরে নিই তাহলে x ইকুয়াল টু √a² + a স্কোয়ার, আলটিমেটলি হচ্ছে √2a না x। এক্সটা কি? এখান থেকে এইটুক, যেটা হচ্ছে এটা মানে বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য। দ্যাটস মিন হচ্ছে বৃত্ত যদি হতো তাহলে এটা কি? ব্যাস। আমাদের দরকার কি? ব্যাসার্ধ, তার মানে অর্ধেক দরকার। এখান থেকে এইটুকের মান বের করছি, আমাদের দরকার এখান থেকে এইটুক বা এখান থেকে এইটুক দরকার। তাহলে কি 2 দ্বারা ভাগ হয়ে যাবে। একে 2 দ্বারা ভাগ করলে কি? a/√2। এটাই আমরা কি পাইলাম? ব্যাসার্ধ। ঠিক আছে, এভাবে করে নেব। অথবা মুখস্থ করব, বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্যকে √2 দ্বারা ভাগ করলে ব্যাসার্ধ পাই। বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্যকে কত দ্বারা বলো ভাই? √2 দ্বারা ভাগ করলে ব্যাসার্ধ পাই। তাহলে এখানে এ আছে, এই জায়গায় আমাদের বসবে কি? a/√2। তো পরের লাইনে আমরা লিখতে পারি 9 × 10⁹ √2 Q1 + Q2 + Q3 + Q4 বাই a। কখন? যখন বর্গক্ষেত্রের কেন্দ্রের বিভব চাবে। তো বর্গক্ষেত্রের কেন্দ্রের বিভব V ইকুয়াল টু 9 × 10⁹ √2 Q1 + Q2 + Q3 + Q4 বাই a। এটা হচ্ছে যেখানে বাহুর দৈর্ঘ্য। MCQ এবং CQ না, MCQতে এটা গুরুত্বপূর্ণ না, এটা হচ্ছে CQতে গুরুত্বপূর্ণ, ঠিক আছে। এটা CQ এর জন্য গুরুত্বপূর্ণ, এই কনসেপ্ট একই। তাহলে বর্গক্ষেত্রের কেন্দ্রের বিভব পাইলাম। এখন আমি বলছিলাম 2 স্টাইলের কোশ্চেন হয়, সেই 2 স্টাইলের এক স্টাইল দেখলাম। আরেকটা স্টাইল কি? আরেকটা স্টাইলের ক্ষেত্রে কি আসে?
আরেকটা স্টাইলের ক্ষেত্রে বর্গক্ষেত্রের 3 কোণায় 3টা চার্জ দেওয়া থাকে, বর্গক্ষেত্রের 3 কোণায় 3টা চার্জ দেওয়া থাকে এবং কেন্দ্রের বিভব 0 বলে চতুর্থ কোণায় কত চার্জ হবে। ঠিক আছে, এমন থাকে ভাষাটা। বর্গক্ষেত্রের 3 কোণায় 3টা চার্জ দেওয়া আছে, দিয়ে বলবে চতুর্থ কোণায় কত চার্জ স্থাপন করলে বর্গক্ষেত্রের কেন্দ্রের বিভব 0 হবে। 3 কোণায় 3টা চার্জ আগেই দেওয়া আছে, চতুর্থ কোণায় কত চার্জ স্থাপন করলে বর্গক্ষেত্রের কেন্দ্রের বিভব 0 হবে। তো বর্গক্ষেত্রের কেন্দ্রের বিভব ছিল এইটা, এই বর্গক্ষেত্রের কেন্দ্রের বিভব কত হবে? 0 হবে, 0 হবে। তো দেখি পরের স্লাইডে ইকুয়েশনটা ছিল এমন, v = 9 × 10⁹ × √2 × q1 + q2 + q3 + q4 বাই a, যেখানে এটা বাহুর দৈর্ঘ্য। এখন স্টাইল নাম্বার 2তে বলছে বর্গক্ষেত্রের কেন্দ্রের বিভব 0 হবে। তো বর্গক্ষেত্রের কেন্দ্রের বিভব যদি আমি 0 বসাই, তাহলে a লেফট সাইডে যে 0-এর সাথে গুণ হয়ে যায় 0 হবে। এই টার্মটা টোটাল লেফট সাইডে এসে কী হয়ে যাবে? 0 হবে। তো তখন ইকুয়েশনটা দাঁড়ায় এমন, q1 + q2 + q3 + q4 = কত? 0। और চতুর্থ কোণায় স্থাপিত চার্জ q4 = -q1 + q2 + q3। ঠিক আছে, চতুর্থ কোণায় স্থাপিত চার্জ মানে যে 3টা চার্জ দেওয়া থাকবে সেই 3টার যোগফল, তার আগে একটা মাইনাস সাইন, শেষ। চতুর্থ কোণায় স্থাপিত চার্জ মানে 3টা চার্জ কী করব? যোগ করব, করার পরে তার আগে একটা মাইনাস সাইন দ্বারা গুণ করব, শেষ। এটা এমসিকিউ এর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বলা যায় এ অধ্যায়ের। ঠিক আছে, তাহলে আমরা দেখলাম বর্গক্ষেত্রের বিভব সংক্রান্ত 2 ধরনের কোশ্চেন আসে। একটা কেন্দ্রের বিভব ছিল 9 × 10⁹ × √2 সবগুলো চার্জের যোগফল, তার মানে q1 + q2 + q3 + q4 বাই a, যেখানে এটা বাহুর দৈর্ঘ্য। আর স্টাইল নাম্বার 2তে যখন বলবে চতুর্থ কোণায় কত চার্জ স্থাপন করলে বর্গক্ষেত্রের কেন্দ্রের বিভব 0 হবে, তো তখন আমরা এই ইকুয়েশনটা পড়ব। তখন আমরা কোন ইকুয়েশনটা পড়ব ভাই বলো? এই ইকুয়েশনটা পড়ব। চতুর্থ কোণায় স্থাপিত চার্জ q4 = -q1 -q1 + q2 + q3, অর্থাৎ 3টা চার্জ যোগ করবো, তার আগে একটা মাইনাস সাইন গুণ করবো, শেষ। তাহলে বর্গক্ষেত্রের কেন্দ্রের বিভব দেখলাম। এখন আমাদের এই স্টাইলে কি ধরনের কোশ্চেন আসছে সেই কোশ্চেনগুলো আমরা সলভ করতে চেষ্টা করি। প্রথম কোশ্চেন, 3 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তের পরিধিতে 10 কুলম্বের 5টি চার্জ স্থাপন করা হয়েছে। বৃত্তের কেন্দ্রের বিভব কত? বৃত্তের কেন্দ্রের বিভব নির্ণয় করতে হবে। বৃত্তের কেন্দ্রের বিভব, তো বৃত্তের কেন্দ্রের বিভব v বা বৃত্তের বিভব v = 9 × 10⁹ q/r, মান বসায় 9 × 10⁹ q কত কুলম্ব চার্জ? 10 কুলম্ব চার্জ। 10 কুলম্বের 5টি চার্জ স্থাপন আছে, প্রত্যেকটা চার্জের মান কত? 10, যেহেতু 5টি আছে তাহলে কত? 5 গুণ হবে। প্রত্যেকটা চার্জের মান কত? 10, যেহেতু হচ্ছে 5টি চার্জ আছে তাহলে 5 গুণ হবে। এবার আরটা কি? ব্যাসার্ধর জায়গা। 3 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের কেন্দ্রে বললেও তার কার মান বসাবো? আমরা ব্যাসার্ধের মান বসাবো। ব্যাসার্ধের চেয়ে কোনো ছোটো মান বললে আমরা ব্যাসার্ধই বসাই। তাহলে ব্যাসার্ধের মান কত? 3 সেন্টিমিটার। সেন্টিমিটার আমি রাখতে পারি না, আমি রাখবো কিসে? মিটার। সেন্টিমিটারকে মিটার করব, তার মানে 3 × 10⁻²। ক্যালকুলেশন করি, এই 3 আর এই 9 কাটাকাটি হলে কত? 3 থেকে 9, 3 আর 5 গুণ করলে আছে 3 × 5 = 15। 3 পাশা না ভাই, 3 পাশা বলে কোনো শব্দ নাই ম্যাথমেটিক্সে। 3 পাশে, ঠিক আছে? কেউ আবার বলেন না 3 পাশা 15, বলবেন না, আজকের থেকে বলবেন 3 পাশে 15। এবার আসেন পাওয়ার হিসেব করেন। 0 মানে প্লাস পাওয়ার, তাহলে এখানে 10 আছে মানে 0, একটা 0 মানে একটা প্লাস পাওয়ার, 9 আর কত? 10। এই মাইনাস পাওয়ার উপরে গেলে হয়ে যায় কত? প্লাস পাওয়ার, তাহলে 10 আর 2 কত? 12, শেষ। তাহলে অ্যান্সার আছে 15 × 10⁻12। এখন বলছেন ভাই আপনি ক্যালকুলেটর চাপছেন একরকম মান আসছে আর আপনি করলেন আর এক রকম মান। তো আমরা যেহেতু স্মার্ট জেনারেশনের স্মার্ট সিটিজেন, আমাদের মানটা বা অ্যান্সারটা অবশ্যই 1 ডিজিট পর, যেমন
ক্যালকুলেটর শো করে আমাদের অ্যান্সারটাও এক ডিজিট পরেই নিয়ে আসবো। দেখো এখানে আছে 15, এখানে পয়েন্ট আছে কোথায়, মনে মনে এই জায়গায় পয়েন্ট আছে না, এটা যদি আমি এখানে নিয়ে আসি সংখ্যাটা কি করলাম, সংখ্যাটা ছোট করলাম না বড় করলাম, দেখো তো সংখ্যাটা ছোট করলাম, যেহেতু এক ঘর ছোট করেছি তাহলে এক ঘর বড় করব, মানে এক ঘর প্লাস করে দেবো, এটা রাইট আনসার। তো তোমাদের যেহেতু ক্যালকুলেটর আছে, এত যদি ঝামেলা না করতে চাও তো ক্যালকুলেটরে মারো, অ্যান্সার হয়ে যাবে, ঠিক আছে। আর আমার যেহেতু ক্যালকুলেটর নাই আমি এভাবেই করছি 1.5 × 10⁻13, কারণ অ্যাডমিশনে ক্যালকুলেটর ব্যবহার করতে দেয় না ম্যাক্সিমাম জায়গায়। ওকে, পরটা আসো। 0.5 মিটার ব্যাসার্ধের একটি গোলককে 20 কুলম্ব চার্জ দেওয়া আছে। গোলকের কেন্দ্র থেকে 0.4 মিটার এবং 0.8 মিটার দূরে কোনো বিন্দুতে বিভবের মান কত, মানে দুইটা মান জিজ্ঞাসা করছে। একটা বলেছে 0.4 মিটার দূরত্বে বিভব v = 9 × 10⁹ Q/r। কিউ কত, 20 কুলম্ব চার্জ আছে। আর ব্যাসার্ধ কত, 0.5 মিটার। আর কত মিটার দূরত্বে বের করতে বলছে, আসো কোচিংয়ে আসি, আসো, হ্যাঁ আসি আসো, হ্যাঁ। তো দেখো যেহেতু 0.4 মিটার দূরত্ব বললেও আমরা ব্যাসার্ধের চেয়ে কোনো ছোটো মান এখানে বসাইতে পারবো না, ঠিক আছে, ব্যাসার্ধের চেয়ে কোনো ছোটো মান বসে না, তাহলে 0.5। ক্যালকুলেশন এটার জন্য কত, এটার জন্য হচ্ছে 10, পয়েন্টের জন্য কত 1, তাহলে এটা কত 2, 2 দুগুণে কত 4, 4 নং কত 36 ইন্টু কত, এখানে একটা শূন্য আছে, তাহলে 10⁻10, আলটিমেটলি 3.6 × 10⁻11। প্রথম উত্তর 3.6 × 10⁻11 ভোল্ট যখন 0.4 মিটার দূরত্বে বিভব নির্ণয় করতে বলবে। তারপর বলছে 0.8 মিটার দূরত্বে বিভব, 0.8 মিটার দূরত্বে বিভবটা বের করি, v = 9 × 10⁹ × Q কত 20 বাই কত 0.8, ক্যালকুলেশন করে নিও। ক্যালকুলেশন হচ্ছে 2.5 × 10⁻11 ভোল্ট হবে, যেটা বি অপশনে আছে, ঠিক আছে, করে নিও। ক্যালকুলেটর শিখো, যেহেতু তোমাদের ক্যালকুলেটর আছে। পরটা দেখি, এগুলো তোমাদের টপিকসে নাই তো, আচ্ছা সিকিউর জন্য গুরুত্বপূর্ণ করাই দিই তাহলে। বলছে দুটি ধাতব গোলকের ব্যাস যথাক্রমে এত এবং এত, গোলক দুটিকে তার দিয়ে যুক্ত করে এত কুলম্ব চার্জ প্রদান করা হলো, গোলক দুটির সাধারণ বিভব কত। যুক্ত গোলকের বিভব নির্ণয় করব, হ্যাঁ, যুক্ত গোলকের বিভব, অর্থাৎ গোলক তো সেই মানে চোখের দেখা বলেও তো একটা কথা আছে, হ্যাঁ, যে আপনি পারেন না ঠিক আছে, তারপরেও তো একটু 15-20 হতে পারে, আপনি যে সেই 4-5 হইল, 4-20 হইল, তো যাই হোক ধরে নাও এটা হচ্ছে একটা গোলক, তার ব্যাসার্ধ R1, এটা একটা গোলক, তার ব্যাসার্ধ হচ্ছে R2। দুইটা গোলক যখন যুক্ত করবা তখন চার্জ কি ভিন্ন ভিন্ন থাকার সুযোগ আছে? আর মনে করো একটা গোলকের চার্জ আছে 20 কুলম্ব, আর একটা গোলকের চার্জ আছে 10 কুলম্ব, দুইটা অ্যাডজাস্ট করে দেবা, তখন চার্জ আর ভিন্ন থাকার সুযোগ নেই, দুইটা চার্জের লেভেল কেমন সমান থাকবে। তার মানে যেহেতু যুক্ত গোলকের বিভব, দুইটা গোলক যুক্ত করা আছে, তার চার্জ একটাই থাকে, তার নাম হচ্ছে কিউ, একটা চার্জই দেওয়া থাকে। তাহলে গোলক দুটির সাধারণ বিভব বা যুক্ত গোলকের বিভব v = 9 × 10⁹, তো বিভবের সূত্র কি 9 × 10⁹ Q/r, তো কিউ এর ক্ষেত্রে একটা কিউ বাই আর এর ক্ষেত্রে কয়টা আর আছে? দুইটা, তাহলে R1 + R2 শেষ। এখন এই সূত্রে এই অঙ্কের মান বসায় 9 × 10⁹, কিউ কত, কিউ আছে 6.4 × 10⁻6, R1 কত, ব্যাস আছে, ব্যাসকে আমি কি করব, ব্যাসার্ধ করব, তাহলে ব্যাস 6 সেন্টিমিটার, ব্যাসার্ধ করলে কত 3, আর এটার ক্ষেত্রে কত হবে, এটার ক্ষেত্রে হচ্ছে 5, তাহলে 3 + 5 আছে কিসে, সেন্টিমিটার, সেন্টিমিটারকে আমি কিসে নেব, মাইনাস নেব, ঠিক আছে, সেন্টিমিটারকে আমি কিসে নেব, মাইনাস করব। তাহলে আমি পরের লাইনটা আলাদা জায়গায় না লিখে এখানে লিখলাম, তাহলে এখানে কত 8, কাটাকাটি করি, এই পয়েন্টের জন্য নিচে কত 10, এটা কাটলে কত হয় 8, 8 নং কত 72, এবার কত আসে পারের হিসাব করে, এখানে -2,
-2 মানে মাইনাস পাওয়ার কয়টা? দুইটা। এখানে 0 মানে প্লাস পাওয়ার, তার মানে -1 পাওয়ার। -1 পাওয়ার উপরে গেলে কি হয়ে যায়? প্লাস পাওয়ার। তাহলে 10 10 টু দি পাওয়ার 10, 10 থেকে 6 বাদ দিলে কত? 10 টু দি পাওয়ার 4। এখন পয়েন্ট আছে কোথায়? এখানে। আমি যদি 1 ঘর 2 ঘর সরাই, তার মানে 0.72 করি, তাহলে এই সংখ্যাটা 2 ঘর বড় হয়ে যাবে। যেহেতু 2 ঘর ছোটো করছি, পাওয়ার 2 ঘর বড় হয়ে যাবে। 0.72 × 10 টু দি পাওয়ার 6, 0.72 × 10 টু দি পাওয়ার 6। ওকে, এটা হচ্ছে জগন্নাথ ইউনিভার্সিটি 7-8 সেশনে আসছে। পরটা দেখি, স্কিপ করে যাই যেহেতু তোমাদের লাগবে না এটা। পরটা, তড়িৎ বিভবের মাত্রা কত? যেটা ময়মনসিংহ বোর্ডে আসছে 23 সালে। অলরেডি তোমাদের তড়িৎ বিভবের মাত্রা সম্বন্ধে ধারণা দিয়েছি যে mL² T/Q, না অ্যাম্পিয়ার। হ্যাঁ, অ্যাম্পিয়ার মাত্রা এটা। ঠিক আছে, ঠিক আছে। ঠিক আছে, সমস্যা নেই। দুটি চার্জিত সংযুক্ত বস্তুর মধ্যে চার্জ প্রবাহিত হতে থাকে যতক্ষণ না তাদের মধ্যে সমান হয়। তাদের মধ্যে কি সমান না হলে চার্জ প্রবাহিত হতে থাকবে? ঠিক আছে, দুইটা চার্জিত সংযুক্ত বস্তু, একটা চার্জিত বস্তু, একটা চার্জিত বস্তু, একটা থেকে আরেকটা যতক্ষণ পর্যন্ত বিভব পার্থক্য সমান না হবে, মানে বিভবটা সমান না হবে, ততক্ষণ চার্জ যেতে থাকবে। মনে করো এখানে 15 বিভব, মানে এখানে চার্জের পরিমাণ কত? 15, আর এই জায়গায় কত আছে? 12। তো দুইটার বিভব যখন সমান না হবে, ততক্ষণ পর্যন্ত চার্জ এক জায়গায় থেকে আরেক জায়গায় প্রবাহিত হতে থাকবে। তার মানে প্রবাহিত হতে থাকে যতক্ষণ না তাদের মধ্যে কি সমান হয়? বিভব সমান না হয়। ঠিক আছে, বিভব সমান হলে চার্জ আর স্থানান্তর হবে না। পরটা, ইলেকট্রোভোল্ট নিচের কোনটির একক? দেখি, চার্জের একক কি? চার্জের একক হচ্ছে কুলম্ব। চার্জের একক হচ্ছে কুলম্ব। তড়িৎ প্রাবল্য ইকুয়াল টু কি? F/Q, তার মানে কি? নিউটন পার কুলম্ব। শক্তি, আচ্ছা বিভবের একক কি? ভোল্ট। বিভবের একক কি? ভোল্ট। তারপর কি দেখলাম? বিভবের একক হচ্ছে আচ্ছা বিভবের একক। এবার শক্তির এসআই একক কি? শক্তির এসআই একক হচ্ছে জুল। মনোসংযোগ বিঘ্ন হয়ে যাচ্ছে। শক্তির এসআই একক কি? জুল। এছাড়া শক্তির আর একটা একক আছে, তার নাম হচ্ছে ইলেকট্রোভোল্ট। শক্তির আর একটা একক আছে, তার নাম কি? ইলেকট্রোভোল্ট। তাহলে ইলেকট্রোভোল্ট নিচের কোন রাশির একক? শক্তির একক। ঠিক আছে, শক্তির একক। আর বিভবের একক কি? ভোল্ট। আর একটা আছে কি? জুল পার কুলম্ব, তাই তো? ওকে, তারপরে দেখি, বলছে বি বিন্দুতে কত চার্জ স্থাপন করলে ডি বিন্দুতে মোট তড়িৎ বিভব শূন্য হবে? ডি বিন্দুতে মোট তড়িৎ বিভব কত হবে? শূন্য হবে। সে ওই বর্গক্ষেত্রের কেন্দ্রের বিভবের মতো। Q4 = -Q1 + Q2 + Q3 + Q4। তো এই জায়গায় আমরা কি করব? এটা হচ্ছে যদি Q1 হয়, এটা Q2 আর এটা Q3, তাহলে Q1 + Q2 + Q3 = কত? 0। ঠিক আছে, তো এখানে Q1 কত? 4.8, আর এটা কত? -1.6 + Q3 = 0। তাহলে Q3 বিয়োগ করলে কত হয়? 4.8 থেকে 1.6 বিয়োগ করলে কত হয়? 3.2 হয়। তো 3.2 হলে লেফট সাইডে যে কত হবে? -3.2 কুলম্ব। ঠিক আছে, পরেরটা দেখি, চিত্রে বর্গক্ষেত্রে ডি বিন্দুতে কত চার্জ স্থাপন করলে এর কেন্দ্রের বিভব শূন্য হবে? কত চার্জ স্থাপন করলে, তার মানে সবগুলো চার্জের যোগফল কত? শূন্য হবে। Q1 কিছুক্ষণ আগে দেখলাম, Q1 + Q2 + Q3 + Q4 = 0। তাহলে আমি সবগুলো চার্জ বসাবো আর Q4 রাখবো। অথবা কি করব? Q4 = -Q1 + Q2 + Q3, দুইটা চার্জ যোগ করবো, তার আগে একটা মাইনাস সাইন দেবো। যোগ করি, 10 আর 5 যোগ করলে কত? 10 + 5 = 15। 15 থেকে 12, সরি 10 আর 15, সরি গরমেতে তাড়াহুড়ো করে মিক্সিং করে ফেলছি। আগে যদি এটাই বিয়োগ করি আছে কত? -2 থাকে, আর এর সাথে যোগ করলে কত? +13 থাকবে। তো তার আগে একটা মাইনাস, তার মানে -13 কুলম্ব। ঠিক আছে, ওকে, অন্যভাবে যোগ
করলে কত 10 আর 15 কত 25, 25 থেকে 12 বাদ দিলে কত হয় 13 হয়, তার আগে একটা মাইনাস সাইন, -13। পাটা উদ্দীপকের বর্গক্ষেত্রের কেন্দ্র ও তে বিভবের মান 0 হতে হলে চতুর্থ কৌণিক বিন্দু ডি তে কত চার্জ স্থাপন করতে হবে? একই কথা, Q4 = সবগুলো চার্জের যোগ করব, সবগুলো চার্জ যোগ করে এখানে কত আছে, এটা হচ্ছে +6, 6 আর 14 কত 20, 20 থেকে আমি যদি 12 বাদ দিই কি হয় 8 থাকে, তার আগে একটা মাইনাস সাইন, তার আগে একটা মাইনাস সাইন, তার মানে -8 কলম, -8 কলম শেষ। ঠিক আছে, এত কাহিনী করার কোনো কিছু নাই, ম্যানুয়ালি করার কোনো কিছু নাই, চোখের দেখে অ্যান্সার করতে পারবা তোমরা। তো 3টা যোগ করবা, তার আগে একটা মাইনাস সাইন। পার্টটা আসো, সব প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন কিন্তু। একটি বর্গক্ষেত্রের শীর্ষবিন্দুতে 4টি বিন্দু চার্জ আছে, এদের মান যথাক্রমে এত 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 হলে কিউ ও বড় হাতের কিউ ও ছোট হাতের কিউ এর মধ্যে নিচে কোন সম্পর্কের জন্য বর্গক্ষেত্রের কেন্দ্রের বিভব 0? বর্গক্ষেত্রের কেন্দ্রের বিভব 0 হবে কখন? যখন Q1 + Q2 + Q3 + Q4 = কত 0 হয়েছে, কেন্দ্রের বিভব 0 হলে। এটা আমরা দেখে আসছি, প্রুভ করে আসছি। তাহলে Q1 কত -Q, Q2 কত -Q, এটা কত 2Q, এটা কত +2Q = কত 0। তাহলে এখানে থাকবে কি বড় হাতের কিউ, আর এখানে থাকবে কি বড় হাতের কিউ প্লাস ছোট হাতের কিউ = 0, আর বড় হাতের কিউ = ছোট হাতের কিউ, এমন কিছু না? বড় হাতের কিউ - ছোট হাতের কিউ। চট্টগ্রাম বোর্ডে আসছে 13। এই মানটা হিজিবিজি দিয়ে মাথা কনফিউশন করতে পারে, কোনো অসুবিধা নেই, সিম্পল জিনিস। পার্টটা আসো, চিত্রে বর্গক্ষেত্রের চতুর্থ কৌণিক বিন্দুতে কত চার্জ স্থাপন করলে কেন্দ্রের বিভব 0 হবে? বরিশাল বোর্ড আসছে কেন্দ্রের বিভব 0 চতুর্থ কোণায় স্থাপিত চার্জ, তার মানে 3টা যোগ করব। এটা কত 5, 7 5 কত 12, 12 থেকে -15, তার মানে মাইনাস বাদ দেবো, তাহলে কত হয় -3। তো চতুর্থ কোণায় স্থাপিত চার্জ আছে মাইনাস ইন্টু চার্জ দেওয়ার যোগফল, মাইনাসে মাইনাস কত +3 করো। ঠিক আছে, কথা কি চতুর্থ কোণায় স্থাপিত চার্জ মাইনাস ইন্টু চার্জ দেওয়ার যোগফল। তো 3টা চার্জ দেওয়ার যোগফল, 3টা চার্জ যোগ করে হয়েছে কত -3, তার আগে একটা মাইনাস সাইন দ্বারা গুণ, তার মানে +3 কলম। পার্টটা আসো, চিত্রে বর্গক্ষেত্রের চতুর্থ কৌণিক বিন্দুতে কত চার্জ স্থাপন করলে কেন্দ্রের বিভব 0 হবে? একই কোশ্চেন দেখো, বারবার ঘোরায় ফিরে আসছে। ঠিক আছে, ঢাকা বোর্ড 17তে আসছে। তাহলে 3টা চার্জ যোগ করব, 3টা চার্জ যোগ করব, কত আসে 10, 12 আর হচ্ছে -15। তাহলে এইটা যদি হিসাব করি তাহলে কত থাকে -5, তাহলে 12 থেকে -5 বাদ দিলে কত 7, তার আগে একটা -8, তাহলে -7 কলম। এখন বলছেন, যদি বলেন যোগ কীভাবে করতেন, যোগ আপনি আপনার মতো করেন। ঠিক আছে, যোগ বিয়োগ ক্যালকুলেশন যতক্ষণ না ভুল না করবেন ততক্ষণ ঠিক আছে, আপনি আপনার মতো করেন, আর আপনার তো ক্যালকুলেটর আছে। শেষ। 14 নাম্বার, চার্জিত ফাঁপা গোলকের কেন্দ্র হতে দূরত্ব বৃদ্ধির সাথে বিভবের পরিবর্তন কোন লেখচিত্রে প্রযোজ্য হবে? আচ্ছা, বিভবের ইকুয়েশন V = কি জানি 1/4πε0 বা 9 × 10⁹ Q/R। তার মানে দূরত্বের সাথে বিভবের সম্পর্ক কি? দূরত্বের সাথে বিভবের সম্পর্ক হচ্ছে ব্যস্তানুপাতিক। দূরত্বের সাথে বিভবের সম্পর্ক ব্যস্তানুপাতিক। এখানে বড় হাতের আর দিয়েছে, দিলাম বড় হাতের আর, কোনো সমস্যা নেই। তার মানে আর যত বাড়াবেন বিভব তত কমে যায়। তো দেখো এখানে আর এর পজিশনে এই ছিল, তো আর বাড়াচ্ছ বিভব কমছে না, বিভব সমান হচ্ছে, তার মানে এটা উত্তর হতে পারবে না। এটা আর এর পজিশন, প্রথম হচ্ছে বেড়েছে পরে কমেছে, না হতে পারবে না। এটা আর এর পজিশন, প্রথমে একটা ছিল সেখান থেকে বেড়ে গিয়েছে, হতে পারবে না। এটা আর এর পজিশন, সেখান থেকে আর বাড়ানো, এই মান বাড়ানোর সাথে সাথে আর এর মান বাড়ানোর সাথে সাথে বিভবের মান কমে গিয়েছে। দেখো বিভবের মান কমে যাচ্ছে, যেহেতু কমে যাচ্ছে সেহেতু ডি অপশন রাইট অ্যান্সার। ব্যস্তানুপাতিক সম্পর্ক, আর এর মান বাড়ালে ভি এর মান কমবে, যে লেখচিত্রে এটা ব্যাখ্যা দেওয়া আছে সেটাই রাইট অ্যান্সার। নিচের সমবিভব তলে যে কোনো দুইটি বিন্দুর মধ্যে বিভব পার্থক্য কত? 0। সমবিভব, ভাষাটাকে পড়ো, সমবিভব। সমবিভব মানে কি? সমান বিভব, সমান বিভব, বিভব
সমবিভব মানে কি সমান বিভব, তো সমান বিভব মানে কি বিভব পার্থক্য কত শূন্য, বিভব পার্থক্য শূন্য। পরটা সমবিভব তল ও তড়িৎ ক্ষেত্রের মধ্যবর্তী কোণ, সমবিভব তল ও তড়িৎ ক্ষেত্রের মধ্যবর্তী কোণ অলওয়েজ 90 ডিগ্রি। হ্যাঁ, সংজ্ঞার ওখানেই দিয়ে আছে, আমি আর ডিটেলস ব্যাখ্যা করছি না, এখন সময় কম, ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে। সমবিভব তল ও তড়িৎ ক্ষেত্রের মধ্যবর্তী কোণ অলওয়েজ 90 ডিগ্রি। আসো চিত্রে কোন দুই বিন্দুর বিভব সমান, বিভব এটা আছে কেন্দ্র দেওয়া আছে, এটা এ বিন্দু দেওয়া আছে, এটা বি বিন্দু দেওয়া আছে, এটা সি বিন্দু দেওয়া আছে। বিভব ভি ইকুয়াল টু আমরা জানি 9 × 10⁹ × Q/R। তো বলছিলাম বৃত্তের কেন্দ্রের বিভব তার পৃষ্ঠের বিভবের সমান, বৃত্তের কেন্দ্রের বিভব তার পৃষ্ঠের বিভবের সমান, তাহলে এই পৃষ্ঠের বিভবটা কেন্দ্রের বিভব তাই, তার মানে ও আর এ বিন্দুর বিভব সমান, আর এই দূরত্ব ভিন্ন ভিন্ন থাকার কারণে এদের বিভব ভিন্ন ভিন্ন। তাহলে অ্যান্সার হবে ও এবং এ বিন্দুর বিভব সমান, যা যশোর বোর্ডে 16তে আসছে। পরটা ভূসংযোগ বস্তুর তড়িৎ বিভব মানে বস্তুটা যদি ভূমির সাথে সংযুক্ত করা হয় তাহলে তড়িৎ বিভব কত শূন্য, পৃথিবীর বিভব কত শূন্য। আমরা সবাই জানি পৃথিবীর বিভবকে শূন্য ধরে বিবেচনা করা হয়, যে কোনো বস্তুর বিভব নির্ণয় হিসেব করা হয়। তাহলে পৃথিবীর বিভব কত শূন্য, দিনাজপুর বোর্ডে আসছে। পরটা ক্লাসের শেষ প্রান্তে চলে আসছে প্রায়। চিত্র অনুসারে তিনটি ভিন্ন পথ একটি একক ধনাত্মক আধান, তিনটি ভিন্ন পথ, এই একটা W1 গিয়েছে, এই পথে W, এই পথে হচ্ছে W2 কাজ হয়েছে। ধনাত্মক আধান এ থেকে বিতে যেতে W1 W এবং W2 কাজ সম্পন্ন করে। যখন বিভবটা ভি এতে বড়, এই জায়গায় ভি এর বিভব বড় আর ভিবির বিভব ছোট, তবে নিচের কোণটি সঠিক। যেহেতু বিভব এখানে বড় এখানে ছোট, তার মানে আমি বলতেই পারছি যে এ থেকে বিতে যাবে, বা এখানে ডিরেকশনও দেওয়া আছে যে একটা পথে যাচ্ছে একটা পথে যাচ্ছে। হ্যাঁ, আমরা জানি কি W = ডেল ভি কিউ, ডেল ভি কিউ বা ভি কিউ। এখন দেখো তিনটা ভিন্ন ভিন্ন পথে কাজ সম্পন্ন হচ্ছে, ঠিক আছে। আর তিনটা যেহেতু ভিন্ন ভিন্ন পথে কাজ সম্পন্ন হচ্ছে বা প্যারালালে যাচ্ছে, তো প্যারালালে বিভব পার্থক্য সবসময় সমান হয়, প্যারালালে বিভব পার্থক্য সবসময় কী হয়ে যায়, সমান হয়ে যায়। তো সেক্ষেত্রে কাজটাও কী হবে, সমান হবে, কাজটাও কী হবে, সমান হবে। W1ও যা হবে Wটাই হবে W2, তিন পথেই কাজ সমান হবে, তার মানে তিনটাই সমান। W = W1 + W2, W = W1 + W2। যেহেতু তিন পথের বিভব পার্থক্য সমান, বিভব পার্থক্য সমান যেহেতু, সেক্ষেত্রে কাজটাও সমান হবে, চার্জও সমান, চার্জেরটাও সমান। পরটা আসো, যখন এত মিলিকুলাম চার্জ এত ভোল্ট বিভব পার্থক্য অতিক্রম করে তখন কি পরিমাণ বিদ্যুৎ শক্তি রূপান্তরিত হয়। হ্যাঁ, এটা চার্জ আছে, কিউ আছে, এটা বিভব আছে, কি পরিমাণ বিদ্যুৎ শক্তি রূপান্তরিত হয় আমরা জানি W = ডেল ভি কিউ। তো ডেল ভি এখানে বিভব পার্থক্য একটাই দেওয়া আছে 12 ভোল্ট, আর কিউ আছে চার্জ, চার্জ আছে মিলিকুলাম, তার মানে 10⁻³ ঠিক আছে। তাহলে 8 × কত, 8 × 96, 96 × 10⁻³ অ্যান্সার। ওকে, 96 × 10⁻³। আমি যদি সংখ্যার বড়টাকে ছোট করি, মানে এই মাইনাস পার উঠানোর জন্য, তাহলে এখানে পয়েন্ট এখানে আছে, তাহলে আমি যদি 1 ঘর 2 ঘর 3 ঘর যদি সরাই, তার মানে 0.096 যদি করি, তাহলে 3 ঘর আমি বড় করবো, অর্থাৎ 10⁻³ × 10⁻³ এটা কাটা যাবে, তার মানে অ্যান্সার হচ্ছে 0.096, 0.096 রাইট অ্যান্সার। ঠিক আছে, সি অপশন রাইট অ্যান্সার। তো তোমাদের ক্যালকুলেটর আছে, এত প্যারা নেওয়ার দরকার নেই। পরটা নিচের কোনটি ভোল্টের সমতুল্য, ভোল্টের সমতুল্য কোনটা, ভোল্ট ভি = পাইলে কি W/Q না, এর একক কি জুল আর এর একক কি কুলম্ব, জুল পার কুলম্ব, জুল পার কুলম্ব। এখন জুল পার কুলম্ব নাই, এই তো কথা, জুল পার কুলম্ব তো অপশনে খুঁজে পাচ্ছ না। আবার Q = কি জানো, Q = IT জানো, Q = কি জানো, IT জানো, তার মানে জুল পার অ্যাম্পিয়ার পার সেকেন্ড, জুল পার অ্যাম্পিয়ার পার সেকেন্ড রাইট অ্যান্সার হচ্ছে এটা।
ঘোরায় ফিরে একই কথাবার্তা। আধান ও বিভবের গুণফলের একক কি? আধান আর বিভব, তার মানে ডাব্লিউ ইকুয়াল টু কি? ভি কিউ না, ভি কিউ বা কিউ ভি। এই যে আধান আর বিভবের গুণফলটা কি? কাজ। তো কাজের একক কি? কাজের একক কি? জুল। গুণফলের একক কি? জুল। সিস্টেমে চেয়েছে কয়টা? উদ্দীপকের বর্গক্ষেত্রের কেন্দ্রের বিভবের মান 0 হলে n4 কত? তা আমাদের এই ধরনের অঙ্ক কি আর করানো লাগবে? 3টা যোগ করব, 2 - 4 6, হ্যাঁ, তাহলে 6 আর 2 কত? 8, 8 থেকে 4 বার দিলে কত? 4, তার আগে একটা মাইনাস সাইন, তার মানে -4 কলাম, -4 কলাম। চোখের দেখে অ্যান্সার করতে পারবো এগুলো। পরটা আসো। উপরের চিত্র অনুসারে ও বিন্দুতে তড়িৎ বিভব নির্ণয়ের সমীকরণ কোনটি? যেখানে n = 1 2 3। ও বিন্দুতে বিভব, তো বিভব মানেই 9 × 10⁹। আচ্ছা, এখানে এখানে যেহেতু 1/4 পাই এপসাইলন নটে লিখলাম 1/4 পাই এপসাইলন নট কিউ বাই কি আর। এখন যদি অনেকগুলো চার্জ থাকে তাহলে অনেকগুলো চার্জ বসবে, 3টা চার্জ থাকলে 3টা চার্জ বসবে, n সংখ্যক চার্জ থাকলে এই যে n এর মান 1 2 3, তাহলে এখানে কি কিউ এন, আর এর জায়গায় কি হবে? আর এন। যেহেতু আছে তাই অনেকগুলো যোগফল, তাই সামেশন দিলাম, তাহলে সামেশন অফ 1/4 পাই এপসাইলন নট কিউ এন বাই আর এন কোথায় পাবো আমি? এটা সমান হবে, হ্যাঁ, v/4 কিউ এন বাই এটা হবে না কত? 1 বাই নেই, এটা হবে না। সবগুলো কিন্তু সমান, এখানে সবগুলো সমান, টাইপ মিস্টেক। এটা কবে হবে? কিউ এন বাই আর এন স্কোয়ার। বিভবের ক্ষেত্রে আর স্কোয়ার হয় না, এটাও স্কোয়ার হয় না, তার মানে এটা হবে না, শুধু এই অপশন রাইট অ্যান্সার। কটা? কোনো গোলকের পৃষ্ঠে এত কুলম্ব মানে 10টি চার্জ সুষমভাবে ছড়িয়ে দেওয়া হলে উক্ত গোলকের ব্যাসার্ধ এত হলে গোলকের কেন্দ্র হতে 5 সেন্টিমিটার দূরে বিভব কত? এ ধরনের অঙ্ক তোমাদের করাইছি। তারপর জাস্ট একবার বলে দিই, 9 × 10⁹ কিউ বাই আর। কিউ কত? 20 কুলম্ব চার্জ। 20 কুলম্ব চার্জ, কয়টা চার্জ আছে? 10টি চার্জ আছে। তাহলে এইটা বাই গোলকের কেন্দ্র হতে 5 সেন্টিমিটার দূরে, 5 সেন্টিমিটার দূরে বিভব নির্ণয় করতে বলছে, কিন্তু আমি তাকাবো কোথায়? ব্যাসার্ধ। ব্যাসার্ধের মান কত? 15 সেন্টিমিটার। ব্যাসার্ধের চেয়ে কোনো ছোটো মান কি ওখানে বসতে পারবে? পারবে না। তাহলে ব্যাসার্ধের মান বসাবো। ব্যাসার্ধ হচ্ছে 15 সেন্টিমিটারকে মিটার করবো, তার মানে 10⁻²। ক্যালকুলেশন তোমাদের ক্যালকুলেটর হাতে আছে, তোমরা ক্যালকুলেটর ধরে ক্যালকুলেশন করে নাও। পরটা আসো। চিত্র অনুসারে সমবিভব বিন্দুগুলো হলো, সমবিভব বিন্দুগুলো কোনগুলো? এস আর না কিউ পি? এটা জিজ্ঞাসা করছে তোমাদের। আচ্ছা, সমবিভব এই তড়িৎ বলরেখার ক্ষেত্রে এটা সবসময় লম্বভাবে ক্রিয়া করবে। এটা সবসময় তড়িৎ বলরেখার ক্ষেত্রে সমবিভব বিন্দুগুলো সবসময় কিভাবে? ওই তড়িৎ বলরেখার সাথে লম্বভাবে ক্রিয়া করবে। তড়িৎ বলরেখার সাথে, এটা হচ্ছে তড়িৎ বলরেখা, এই তড়িৎ বলরেখার সাথে লম্বভাবে ক্রিয়া করছে কোনটা? এইটা। যেহেতু এই রেখা ক্রিয়া করছে, তাহলে এই রেখাটা সমবিভব তলে অবস্থান করছে। এই রেখায় আছে কিউ আর আর, তার মানে কিউ আর আর সমান বিভব তলে অবস্থান করছে, সমান বিভব তলে অবস্থান করছে। তাহলে রাইট অ্যান্সার হবে কি? এই আর আর এস। সরি, আমি কি আগে ভুল করছিলাম? শব্দটা কি ভুল উচ্চারণ করছিলাম? আর এবং এস এর, আর এবং এস, এস এবং আর রাইট অ্যান্সার। ঠিক আছে, আর এবং এস সমবিভব আছে। তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুর বিভব হচ্ছে কি? বিভবের সঙ্গে অসীম দূর থেকে একক ঋণাত্মক চার্জ আনতে কৃত কাজ না, ঋণাত্মক চার্জ না। ওই বিন্দুতে একক ধনাত্মক চার্জের উপর ক্রিয়াশীল বল না, বল না। অসীম দূরত্ব থেকে একক ধনাত্মক চার্জ আনতে কৃত কাজ, অর্থাৎ সি অপশন রাইট অ্যান্সার। হ্যাঁ, বিভবের সংজ্ঞা ডিরেক্ট আসছে। পরটা ভোল্টের সমতুল্য কি? তড়িৎ বিভব ভি ইকুয়াল টু কি? ডাব্লিউ বাই কিউ। এর একক কি? এর একক কি? জুল পার কুলম্ব। আর এটাই হচ্ছে ভোল্টের, এটাই হচ্ছে কি? ভোল্টের সমতুল্য। জুল পার কুলম্বকেই ভোল্ট বলা হয়। তাহলে ভোল্টের সমতুল্য কি? জুল পার কুলম্ব। এত সেন্টিমিটার ব্যাসার্ধের চার্জিত ফাঁপা গোলকের পৃষ্ঠের বিভব এত হলে কেন্দ্রের বিভব কত? পৃষ্ঠের বিভব যা কেন্দ্রের বিভব তা অঙ্ক করা লাগবে ভাই। আমরা জানি কি একটা গোলকের পৃষ্ঠের বিভব মানে কেন্দ্রের বিভব তার পৃষ্ঠের বিভবের সমান। তাহলে পৃষ্ঠের বিভব 10 ভোল্ট হলে কেন্দ্রের বিভব হবে 10 ভোল্ট।
যা দিনাজপুর বোর্ডে 22-এ আসছে। তো এটা পারবা। গোলকের কেন্দ্র হতে 25 সেন্টিমিটার দূরত্বে তড়িৎ বিভব 25 সেন্টিমিটার বলো, ব্যাসার্ধ কত 100 সেন্টিমিটার, তাহলে তুমি কি লিখবে? অবশ্যই 100 লিখতে হবে। 9 × 10⁹ কিউ কত? কিউ আছে 5 × 10⁻11। ব্যাসার্ধের চেয়ে কোনো ছোটো মান বসতে পারবে না, তাহলে 100 সেন্টিমিটার, 100 সেন্টিমিটার মানে 1 মিটার। শেষ, ক্যালকুলেশন করলেই হয়ে যাচ্ছে। ঠিক আছে, আর কতগুলো আছে? আচ্ছা লাস্ট কয়টা? এত নিউটন পার কুলম্ব প্রাবল্যের মানে তড়িৎ প্রাবল্যের মান দেওয়া আছে। সুষম তড়িৎ ক্ষেত্রে অবস্থিত দুটি বিন্দুর মধ্যে এত সেন্টিমিটার হলে এদের বিভব পার্থক্য কত? আমরা জানি তড়িৎ প্রাবল্য ইকুয়াল টু F/Q, ইকুয়াল টু F যদি ডিরেক্ট না দেওয়া থাকে তাহলে mg/Q। আবার তড়িৎ প্রাবল্যের সাথে বিভবের সম্পর্ক V/D, তড়িৎ প্রাবল্যের সাথে বিভবের সম্পর্ক কি? V/D। এদের বিভব পার্থক্য চেয়েছে, তার মানে V ইকুয়াল টু ED। ই কত? ই হচ্ছে 5, ডি কত? দূরত্ব হচ্ছে 10 সেন্টিমিটার, তাহলে কত? 10/100, 10 কত 100 সেন্টিমিটারকে মিটার করলাম। এটা কাটবে, এটা কাটলে কত? 2, তেমন 1/2, 1/2 মানে 0.5 ভোল্ট। ওকে, 0.5 ভোল্ট। এর মাধ্যমে আমাদের স্থিতিতে লেকচার 1 শেষ হয়েছে। ঠিক আছে, তো আমি আবার বলছি, আমাদের ক্লাসগুলো হবে সবসময় মানে এখন যে ক্লাসগুলো দেব সেটা এইচএসসি পরীক্ষার কথা মাথায় রেখে, যে স্বল্প সময়ে কিভাবে প্রিপারেশনটা ভালো নেওয়া যায় বা কিভাবে রিভাইজটা দেওয়া যায়। তো আমাদের ক্লাসের মেন উদ্দেশ্য আছে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো সলভ করা। ঠিক আছে, তো সবাইকে নতুন ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে শেষ করছি। আর তোমরা কী ধরনের ক্লাস চাও সেটা তোমরা কমেন্ট সেকশনে আমাকে জানাও, তোমাদের ডিমান্ড অনুসারে আমি ক্লাস দেবো। সবাইকে ভালো থেকো, সবার জন্য শুভকামনা জানিয়ে আজকের মতো শেষ করছি। ওকে।